ইন্ট্রোডাকশন টু নামপাই। এই মডিউলটাতে আমরা শিখব যে নামপাই অ্যারে দিয়ে কিভাবে আমরা কাজ করতে পারি। আমরা অ্যাকচুয়ালি নামপাই কি একদম শুরু থেকে এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের মোট 10টা নোটবুক এখানে আছে, জুপিটার নোটবুক। ইন্ট্রোডাকশানে আমরা শিখব যে হোয়াট ইজ নামপাই এবং এটা আমরা কেন ব্যবহার করব। গেটিং স্টার্টেড, আমরা কীভাবে নামপাই দিয়ে অ্যারে ক্রিয়েট করতে পারি। এরপরে অ্যারে ক্রিয়েশন কিছু ফাংশন আছে। তারপরে হচ্ছে নামপাই ডেটা টাইপস, পাইথনে আপনারা ডেটা টাইপস পড়েছেন, এখানেও নামপাইয়ের স্পেশাল কিছু ডেটা টাইপ আছে, সেগুলো আমরা দেখব। তারপরে কিভাবে আমরা অ্যারে মানে সেটিং অ্যান্ড স্লাইসিং করতে পারি অ্যারে। এরপরে হচ্ছে অ্যারে অপারেশনস, ভেক্টরাইজেশন বা ভেক্টর অপারেশনস আছে, ম্যাট্রিক্স, স্ট্যাটিস্টিক্স এবং লিনিয়ার অ্যালজেব্রা। লিনিয়ার অ্যালজেব্রাটা এই পার্টটা আমি নোটবুকটা দিয়ে দেবো, অ্যাকচুয়ালি এইটা আমি এখন আলোচনা করব না। এখানে আমরা যে নোটবুকগুলো দিয়েছি মানে যেভাবে ম্যাটেরিয়ালটা সাজিয়েছি, এখানে যদি আপনারা কেউ অ্যারে অপারেশন পর্যন্ত মোটামুটি করেন হবে। এখানে ভেক্টর, স্ট্যাটিস্টিক্স এবং লিনিয়ার অ্যালজেব্রা এগুলো হচ্ছে অ্যাডভান্স দেওয়া মানে টপিকগুলো আলোচনা করা হয়েছে। এখন এই নামপাইয়ের যে টপিকগুলো এখানে আছে, এই টপিকগুলোর উপর বেস করে নামপাই যে প্যাকেজটা, এইটার উপর বেস করে মূলত পাইথনের ডেটা সায়েন্স যে মানে একটা ইকোসিস্টেম আছে, সেই ইকোসিস্টেমগুলো ডিপেন্ড করে এই নামপাই প্যাকেজটার উপর। এই জন্য আমাদের এই নামপাইটা খুব ভালো করে বুঝতে হবে। তাহলে আমরা শুরু করি আমাদের আলোচনা। প্রথমেই যেটা আমরা জানবো, হোয়াট ইজ নামপাই। নামপাই একটা পাইথন মানে প্যাকেজ, যেটা পাইথন দিয়ে বিল্ড করা হয়েছে। এটা অ্যাকচুয়ালি নামপাইকে বলা হয় নিউমেরিক্যাল পাইথন, সংক্ষেপে নামপাই। সায়েন্টিফিক কম্পিউটিং এরিয়াতে নামপাই খুবই জনপ্রিয় একটি প্যাকেজ, পাইথনের প্যাকেজ, যেটা মূলত আমাদের এন ডাইমেনশনাল অ্যারে অবজেক্ট ক্রিয়েট করতে হেল্প করে, অর্থাৎ মাল্টি ডাইমেনশনাল ডেটা নিয়ে কাজ করতে আমাদের এটা সাহায্য করে। আপনারা যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ সম্পর্কে মোটামুটি ধারণা রাখেন, তাহলে সি 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 প্লাস প্লাস এই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজগুলোর নাম শুনে থাকবেন না। পাইথন সি এবং সি প্লাস প্লাস থেকে মোটামুটি মানে তুলনামূলক স্লোয়ার, যার কারণে অ্যারে নিয়ে ফাস্টার কাজ করার জন্য নামপাই সি এবং সি প্লাস প্লাসের সাথে ইন্টারাক্ট করতে পারে। ওকে, তো এখানে নামপাই যে পয়েন্টগুলো দেওয়া আছে, মূলত এই নামপাই কি বা কীভাবে এটা ডেভেলপ করা হয়েছে সেটা মোটামুটি একটা আলোচনা। নামপাই অ্যারে মূলত আমাদের ইফিশিয়েন্ট ওয়েতে মাল্টি ডাইমেনশনাল অ্যারে বা ডেটা ক্রিয়েট করার জন্য বা মাল্টি ডাইমেনশনাল ডেটা নিয়ে কাজ করার জন্য নামপাইটা আমাদের জানা জরুরি। ওকে, অ্যারে, একজন প্রশ্ন করেছে হোয়াট ইজ অ্যারে। আপনারা নিশ্চয়ই পাইথনের লিস্ট পড়েছেন। পাইথনের লিস্ট পড়েছেন যারা, তাদেরকে আমি বলছি যে 1 2 3 4 এইটা পাইথনের একটা লিস্ট আমরা বলে থাকি, বা লিস্ট পড়েছেন আপনারা। ওকে, তো এই যে লিস্টের থার্ড ব্র্যাকেটের মধ্যে আমরা যে আইটেম যে নাম্বারগুলো লিখেছি, এই প্রত্যেকটাকে বলা হচ্ছে এলিমেন্ট। ওকে, এলিমেন্ট। এই যে লিস্ট, এইটা অন্যান্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে অ্যারে হিসাবে লেখা হয়, অ্যারে বা অ্যারে হিসেবে পরিচিত। হ্যাঁ, অ্যারে মানে হচ্ছে কালেকশন অফ আইটেমস, অর্থাৎ আপনার এখানে যেমন আমরা জানি পাইথনের যে ডেটা টাইপগুলো রয়েছে, সেই ডেটা টাইপগুলোর মধ্যে মানে সব ধরনের ডেটা টাইপ দিয়ে লিস্ট বা অ্যারে তৈরি করা যায়। যেমন এখানে আমরা যেগুলো দিয়ে তৈরি করেছি, এই প্রত্যেকটা হচ্ছে ইন্টিজার। আমরা চাইলে এটা ফ্লোট দিয়েও এই অ্যারেটা তৈরি করতে পারতাম, যেমন 2.3 2.5। এইটা যেটা যে লিস্টটা দেখতে পাচ্ছি বা অ্যারেটা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে আমাদের ফ্লোটিং পয়েন্ট নাম্বার দিয়ে, অথবা আমাদের মিক্সড অ্যারেও হতে পারে। যেমন আপনারা পাইথনে বুলিয়ান যে ডেটা টাইপ সেটা ট্রু পড়েছেন, 2, এবং আমি একটা স্ট্রিংও রাখতে পারি যেমন আবির। ওকে, বা 2.5। দেখেন এইখানে পাইথনে যতগুলো ডেটা টাইপ আমরা পড়েছি, সবগুলো ডেটা টাইপ এখানে আছে। ট্রু, এটা হচ্ছে বুল টাইপের ডেটা টাইপ। এটা হচ্ছে ইন্ট বা ইন্টিজার। এটা হচ্ছে এসটিআর বা স্ট্রিং। এটা হচ্ছে ফ্লোটিং পয়েন্ট ডেটা টাইপ, রাইট? তাহলে এইটাকে আমরা বলি মিক্সড অ্যারে বা মিক্সড লিস্ট। ওকে, এই যে
যিনি প্রশ্ন করেছেন অ্যারে মানে কি, অ্যারে মানে হচ্ছে কালেকশন অফ আইটেমস। তাহলে এইটা কোন ধরনের কালেকশন? কালেকশন অফ ইন্টিজার্স। এটাকে আমরা বলতে পারি কালেকশন অফ ফ্লোটিং পয়েন্টস নাম্বার। এটাকে আমরা বলতে পারি কালেকশন অফ মিক্সড অবজেক্টস। ওকে ওকে, আচ্ছা, থ্যাংক ইউ। আচ্ছা, এখন আমরা এখানে আরেকটা কথা বলেছি, অবজেক্ট। হ্যাঁ, এই জিনিসটা আমাদের বোঝাটা গুরুত্বপূর্ণ। সাম্য আপনাদেরকে দেখিয়েছে, তারপরেও আমি একটু ক্লিয়ার করার জন্য, কারণ এই কথাটা বারবার আসবে, এই জন্য আমি বলছি। অবজেক্ট বলতে কি বোঝায় সেটা আমরা একটু আগে আগে বুঝি। এই অবজেক্ট বোঝার আগে আমরা একটা শব্দ বুঝবো, সেটা হচ্ছে ক্লাস। ক্লাস বলতে কি বুঝি এটা আমরা একটু দেখে আসি। ফর এক্সাম্পল, আমরা জানি যে 1, 2, 3, 4 এইগুলোকে আমরা বলি ইন্টিজার নাম্বার বা পূর্ণ সংখ্যার সেট, তাই না? তাহলে এরা কিন্তু একটা ক্লাস বা গোত্র, এদেরকে আমরা বলতে পারি ক্লাস বা গোত্র। তাহলে এই যে 1, 2 এরা প্রত্যেকে এই ক্লাসের একটা মানে সদস্য। এই যে 1, 2, 3, 4 এরা প্রত্যেকে এই ক্লাসের একটা সদস্য। এই জন্য ওয়ান যেহেতু এই ক্লাসের একটা সদস্য, ওয়ানকে আমরা বলতে পারি অবজেক্ট। ওকে, ওয়ান হচ্ছে অবজেক্ট। এখন এইখানে একটা প্রশ্ন, যেখানে আমি বললাম এই ক্লাসটার নাম হচ্ছে ইন্টিজার, তাহলে ওয়ান হচ্ছে ইন্টিজার টাইপের অবজেক্ট। হ্যাঁ, যদি আমরা ফ্লোটিং পয়েন্ট নিয়ে কথা বলতাম, যেমন 0.5, 0.25, তাহলে এইগুলো হচ্ছে আমাদের একটা ক্লাস আমরা বলতে পারি। কোন ধরনের ক্লাস? এই নাম্বারটা হচ্ছে ফ্লোট বা ফ্লোটিং পয়েন্ট নাম্বারস। তাহলে এই টোটালটা মিলে হচ্ছে একটা ক্লাস। এই যে 0.5 এই ক্লাসের মধ্যে আছে, মানে এই ক্লাসের বা এই গোত্রের একটা সদস্য হচ্ছে 0.5, তাহলে আমরা 0.5কে বলতে পারি ফ্লোটিং পয়েন্ট অবজেক্ট। ঠিক আছে? তাহলে ক্লাস হচ্ছে একটা সমষ্টিগত একটা ব্যাপার, আর অবজেক্ট হচ্ছে ওই ক্লাসের একটা সদস্য। হ্যাঁ, আপনাদের কারো কোনো প্রশ্ন আছে ক্লাস এবং অবজেক্ট এই দুইটার মানে যে ডিফারেন্স আছে এটা নিয়ে কোনো প্রশ্ন আছে? হ্যাঁ, ওকে। 1, 2.5 ফর এক্সাম্পল এ, হ্যাঁ, আর ট্রু। হ্যাঁ, এইটাকে আমরা যেটা একটু আগে আমি বলেছি, এটাকে আমরা বলতে পারি মিক্সড অ্যারে। মানে এখানে আমাদের সব ধরনের অবজেক্ট আছে, যেমন এইটাকে আমরা বলতে পারি ইন্টিজার অবজেক্ট, এটা বলতে পারি ফ্লোটিং পয়েন্ট অবজেক্ট, এটাকে বলতে পারি স্ট্রিং অবজেক্ট, এটা হচ্ছে আমাদের বুলিয়ান অবজেক্ট বা বুলিয়ান ডেটা টাইপ। ওকে, এটা বুঝতে পারছেন কামরুল হাসান? আমার কথাটা কি বোঝা গেছে? ওকে, তাহলে আমরা ক্লাস অ্যান্ড অবজেক্টের কথা বললাম। অ্যাকচুয়ালি পাইথনে সব কিছুকে অবজেক্ট হিসাবে চিন্তা করা হয়। যেমন আপনারা নিশ্চয়ই সিকোয়েন্স টাইপের যে অবজেক্টগুলো রয়েছে সেগুলো পড়েছেন, যেমন লিস্ট, হ্যাঁ, তারপরে স্ট্রিং, টাপল, ওকে, ডিকশনারি, এগুলো পড়েছেন, এগুলোকে বলে সিকোয়েন্স টাইপ অফ অবজেক্ট। তাহলে লিস্ট, এইটা অ্যাকচুয়ালি একটা লিস্ট হচ্ছে একটা মানে ক্লাস আমরা বলতে পারি। যেমন এই থার্ড ব্র্যাকেটের মধ্যে যারা থাকবে তারা হচ্ছে এই লিস্টের আইটেম, বা আমরা বলতে পারি ইন্ডিসিস। আমরা একটু পরে দেখব স্লাইসিং এবং ইন্ডেক্সিংয়ের পার্থক্য কী এবং এটা কীভাবে কাজ করে। তাহলে যিনি প্রশ্ন করেছিলেন হোয়াট ইজ অ্যারে, সেটার উত্তর দিয়েছি, এবং ক্লাস অ্যান্ড অবজেক্ট এটার পার্থক্য কী সেটা আমরা বুঝলাম। এবার আমরা আমাদের এসে যাই কি পয়েন্টস। নামপাই মূলত এইটা নামপাই অ্যারেজ হ্যাভ ফিক্সড সাইজ অ্যাট ক্রিয়েশন। আমরা যখন অ্যারে ক্রিয়েট করব পাইথনে কিন্তু আমরা লিস্টে ফিক্সড সাইজ দিয়ে ক্রিয়েট করতে পারি না। হ্যাঁ, আচ্ছা, আমি একটু এখানে আমরা একটু আমাদের মনে প্রশ্ন জাগতে পারে যে এখানে তো অ্যারে হিসাবে পাইথন লিস্ট আছেই, তাহলে আবার আমাদের নামপাই কেন শেখা দরকার, এই প্রশ্নটা আসতে পারে। আচ্ছা, সেই প্রশ্নের উত্তর আমি মানে দ্বিতীয় জুপিটার নোটবুকে দিয়ে দিব, যে আমাদের পাইথন লিস্ট থাকা সত্ত্বেও কেন আমরা নামপাই শিখব। ওকে, তো নামপাইয়ের যেটা আমি বললাম যে চেঞ্জিং সাইজ, আমরা চাইলে সাইজ মানে অফ অ্যান এন ডি অ্যারে, এন ডি বলতে বোঝানো হয়েছে যে ডি অ্যারে, এন মানে হচ্ছে আপনার, ওকে আমরা এটা একটু বুঝে আসি। এন ডি আমি একটু ফাঁকা করে লিখছি, অ্যারে,
এনডি অ্যারে, এন এর মান 1 2 3 হতে পারে, মানে 1 ডাইমেনশনাল, 2 ডাইমেনশনাল, 3 ডাইমেনশনাল। এই ডি মানে বোঝানো হয়েছে যে ডাইমেনশনাল। ওকে, এনডি মানে 1, যদি আমি এখানে 1D বসাই তার মানে 1 ডাইমেনশনাল, 2D মানে 2 ডাইমেনশনাল, 3D মানে 3 ডাইমেনশনাল। আর এখানে লেখা আছে অ্যারে, তার মানে অ্যারে 3 ধরনের হতে পারে, 1 ডাইমেনশনাল, 2 ডাইমেনশনাল, 3 ডাইমেনশনাল। ওকে, তো এই এনডি অ্যারের আমরা চাইলে কি করতে পারি, সাইজটা চেঞ্জ করতে পারি। হ্যাঁ, এবং এখানে দ্য এলিমেন্টস ইন নামপাই অ্যারে আর all required to be of the sample data type and thus will be the same size in memory, অর্থাৎ সেম সাইজে এটা স্টোর হতে পারে, যেটাকে আমরা বলতে পারি হোমোজিনিয়াস। নিশ্চয়ই আপনারা এটার সাথে পরিচিত। এখন আমরা এই যে না মানে পাইথন লিস্ট থাকা সত্ত্বেও কেন নামপাই শিখছি, এটার প্রধান কারণ হচ্ছে মেমোরি ইফিসিয়েন্সি এবং ফাস্টার কাজ করার জন্য। তার মানে আমরা এখানে মানে বলতে পারি নামপাই হচ্ছে পাইথন লিস্টের থেকে ফাস্টার এবং মেমোরি ইফিসিয়েন্ট। মানে হ্যাঁ, হোমোজিনিয়াসলি ডেটাটা স্টোর করতে পারে। হ্যাঁ, যেটা পাইথন লিস্ট পারবে না, যার ফলে পাইথন লিস্টে আপনার মেমোরি বেশি অ্যাকসেপ্ট করবে বা মেমোরি বেশি কনজিউম করবে নামপাইয়ের তুলনায়, নামপাই অ্যারের তুলনায়। ওকে, আমরা একটু পরে দেখবো যে কীভাবে আমরা ক্যালকুলেট করতে পারি যে মানে ফর এক্সাম্পল ধরেন আপনার লিস্ট আইটেমে 1000 মানে আছে এলিমেন্ট আছে, ওইটা যোগ করতে কত সময় লাগতে পারে বা ওইটার প্রত্যেকটা সাইজ কত, কীভাবে আমরা বের করতে পারি একটু পরে আমরা দেখবো এটা। তো নামপাই অ্যারে মূলত তিনটা, একটা হচ্ছে 1 ডাইমেনশনাল, আপনার এখানে পিকচার দেখতে পাচ্ছেন, 2 ডাইমেনশনাল এবং 3 ডাইমেনশনাল। আমি বলেছিলাম যে নামপাইটা হচ্ছে ডেটা সায়েন্স ইকোসিস্টেমে গুরুত্বপূর্ণ একটা প্যাকেজ, কারণ ম্যাক্সিমাম প্যাকেজ এই নামপাই প্যাকেজটার উপর বা নিউমেরিক্যাল পাইথন এই প্যাকেজটার উপর বেস করে তৈরি করা হয়েছে। যেমন আমরা স্ট্যাটিস্টিক্যাল অ্যানালাইসিসের জন্য একটা প্যাকেজ ব্যবহার করি, সেটাকে বলা হয় স্ট্যাটস মডেল। হ্যাঁ, এস্টিমেট স্ট্যাটিস্টিক্যাল মডেলস অ্যান্ড পারফর্ম টেস্ট। আমরা হাইপোথেসিস টেস্ট বা স্ট্যাটিস্টিক্যাল যে মডেলগুলো আছে সেইগুলো বিল্ড করার জন্য স্ট্যাট মডেল ব্যবহার করি। কেউ যদি কখনো বায়োমেডিক্যাল ইমেজ প্রসেসিং নিয়ে কাজ করেন বা মাইক্রোস্কোপিক ইমেজ প্রসেসিং নিয়ে কাজ করেন, সেক্ষেত্রে সাইকিট ইমেজ, যে কোনো ইমেজ প্রসেসিং বা ইমেজ ম্যানিপুলেশন নিয়ে কাজ করতে গেলে অবশ্যই নামপাই অ্যারে সম্পর্কে অনেক ভালো ধারণা থাকতে হবে, অর্থাৎ মাল্টি ডাইমেনশনাল ডেটা সম্পর্কে ভালো আইডিয়া থাকতে হবে। সাইকিট লার্ন, যেটাকে একটা পাইথনের মেশিন লার্নিংয়ের জন্য ডেডিকেটেড একটা প্যাকেজ, এটাও ডেটা মানে আমাদের ডেটা সায়েন্স বা ডেটা অ্যানালিটিক্স ইকোসিস্টেমের মধ্যে পড়ে। পান্ডাস, এইটা হচ্ছে মোস্ট পাওয়ারফুল একটা প্যাকেজ, যেটা আমরা মূলত ডেটা অ্যানালাইসিস অ্যান্ড ম্যানিপুলেশন বা ডেটা ম্যানেজমেন্টে ব্যবহার করি। ম্যাটপ্লটলিব, এইটা হচ্ছে একটা মানে 2D গ্রাফস অ্যান্ড ভিজুয়ালাইজেশন, মূলত স্ট্যাটিক ভিজুয়ালাইজেশনের জন্য আমরা ম্যাটপ্লটলিব ব্যবহার করে থাকি। এছাড়াও থাউজেন্ডস অফ প্যাকেজ আছে, মানে হান্ড্রেডস অফ প্যাকেজ আছে, যেটা হচ্ছে নামপাইয়ের উপর ডিপেন্ড করে আছে, অর্থাৎ নামপাই দিয়ে সেগুলোকে তৈরি করা হয়েছে। কেউ যদি স্যাটেলাইট ইমেজ নিয়ে কাজ করেন, সে মানে স্যাটেলাইট ইমেজারি বলি যেটা, বা জিওস্পেশাল ডেটা অ্যানালাইসিস করতে চান, পাবলিক হেলথে জিআইএস রিমোট সেন্সিংয়ের অনেক মানে চাহিদা আছে বা গুরুত্ব আছে, কেউ যদি কাজ করতে চান সেক্ষেত্রে জিও পান্ডাস, এক্স অ্যারে, আরও অনেক প্যাকেজ আছে যে প্যাকেজগুলো দিয়ে মূলত স্যাটেলাইট ডাটা অ্যানালাইসিস করা হয়, নেট সিডিএফ ডাটা অ্যানালাইসিস করা যায়। নেট সিডিএফ 4 নামে একটা প্যাকেজ রয়েছে, যেটা নেট সিডিএফ ডেটা অ্যানালাইসিস করতে ব্যবহার করা হয়ে থাকে। তো নামপাই ইকোসিস্টেম অনেক বড়। আপনারা অ্যাকচুয়ালি এই নোটবুকে তো সব কিছু দেওয়া সম্ভব না, অনেক মানে আপনারা যেহেতু বিগিনার, সব কিছু দিলে অ্যাকচুয়ালি আমাদের ক্লাসটাও অনেক বড় হবে এবং আপনাদের বুঝতে কষ্ট হবে, যার ফলে আমি এখানে ছোট করে যে জিনিসগুলো এসেনশিয়াল সেই প্যাকেজগুলোর কথা এখানে বলেছি। এছাড়াও অনেক প্যাকেজ রয়েছে। যেটা বললাম, কেন আমরা পাইথন লিস্ট বাদেও নামপাই ব্যবহার করব, কারণ হচ্ছে যেটা বললাম যে নামপাই আমাদের কম মেমোরি কনজিউম করে বা করে, ফাস্টার কাজ করে। হ্যাঁ, এই দুইটা কারণে মূলত আমরা হচ্ছে লিস্ট থেকে নামপাইয়ের গুরুত্ব আমরা বেশি দিচ্ছি। এবং ডেটা অ্যানালিসিস মানে যেহেতু আমরা ডেটা অ্যানালিসিস নিয়ে কাজ করব, তাহলে আরও আমাদের ডেটা অ্যানালাইসিস করার জন্য যে প্যাকেজগুলো রয়েছে সে সম্পর্কেও আমাদের ধারণা রাখতে হবে। তাহলে ওই প্যাকেজগুলো যেটা দিয়ে তৈরি
সেটা সম্পর্কে নিশ্চয়ই আমাদের একটা স্বচ্ছ ধারণা থাকতে হবে। এরপরে আমাদের নামপাই দিয়ে এই প্যাকেজগুলো ডেভেলপ করা হয়েছে, ঠিক আছে? অর্থাৎ নামপাইয়ের উপর বেস করে এই প্যাকেজগুলো দাঁড়িয়ে আছে। হ্যাঁ, অর্থাৎ আমরা যখন এই প্যাকেজগুলো নিয়ে কাজ করব, আমাদের নামপাইয়ের ধারণাটা গুরুত্বপূর্ণ। ওকে, এরপরে আমরা যখন কোড লিখব, অবশ্যই আমাদের কমিউনিটি একটা আছে, স্ট্যান্ডার্ড আছে, বা একটা কনভেনশন আছে, সেই অনুযায়ী আমরা কোড লিখব। কারণ আমরা যদি কোনো প্রফেসরের আন্ডারে কাজ করি বা আমাদের কোনো টিমে কাজ করি, আমাদের কোডটা দেখে যেন বুঝতে পারে কেউ, সেইভাবে আমাদের কোড লিখতে হবে। অর্থাৎ কমিউনিটিতে যেভাবে কোড লেখে সেভাবে যখন সেভাবে যদি আমরা কোড না লিখি, তাহলে আমাদের কোড অন্য কেউ বুঝবে না। তার মানে আমার কাজের আমরা কাজ করি মূলত কমিউনিটিকে হেল্প করার জন্য। তো তাহলে আমার কোড যদি অন্য কেউ না বুঝে, তাহলে আসলে ওই কোড লেখার খুব একটা ফলাফল ভালো হবে না। এই জন্য এখন আমরা যে প্যাকেজগুলো নিয়ে কাজ করব, প্রত্যেকটাই আপনারা নিশ্চয়ই দেখেছেন যে একটা নামপাই পাইথন প্যাকেজ বা লাইব্রেরি কিভাবে ইম্পোর্ট করতে হয়। ইম্পোর্ট স্টেটমেন্ট অবশ্যই আপনারা দেখেছেন বেসিক পাইথনে। তো আমরা যখন নামপাইটা ইম্পোর্ট করব, তখন ইম্পোর্ট নামপাই অ্যাজ এনপি। এই যে অ্যাজ এনপিটা হচ্ছে নিকনেম। আমরা এই ইম্পোর্ট নামপাই এটা দিয়েও কাজ করতে পারি, কিন্তু অ্যাজ এনপি এটা দিয়েছি কারণ হচ্ছে আমরা এই যে নিকনেমটা দিয়ে রাখলাম, পরবর্তীতে শুধু আমরা এনপি কল করলেই চলবে, নামপাই এই পুরো কথাটা আমাকে লিখতে হবে না। এই জন্য বাই কনভেনশন কমিউনিটিতে এইভাবে আমাদের প্যাকেজগুলা ইম্পোর্ট করার একটা গাইডলাইন আছে বা কনভেনশন আছে। হ্যাঁ, যেমন আমরা যদি পান্ডাস ইম্পোর্ট করতে চাই, যেটা একটু আগে দেখলাম যে ডেটা ম্যানিপুলেশনে ব্যবহার করে, তাহলে আমরা ওইটা ইম্পোর্ট করবো এইভাবে, ইম্পোর্ট পান্ডাস অ্যাজ পিডি। ওকে, তো আমরা নামপাই নিয়ে আজকে কথা বলছি, এই জন্য আমি মোটামুটি একটা করছি। এবার আমরা আসি। হ্যাঁ, বলেন। আপনার ইচ্ছা মতো আপনি দিতে পারেন। এই যে অ্যাজ এই কথাটা মানে কি, ইম্পোর্ট নামপাই, ইম্পোর্ট হচ্ছে যে আমরা পাইথনের কোনো প্যাকেজ লোড করব আমাদের এনভায়রনমেন্টে, সেজন্য ইম্পোর্ট স্টেটমেন্টটা ব্যবহার করলাম। এরপরে প্যাকেজ নেমটা কি, নামপাই। অ্যাজ মানে হচ্ছে যে আমি একটা আমার নিজস্ব নাম দিয়ে আমি এটাকে ইম্পোর্ট করব। যেমন আমি যদি শুধু ইম্পোর্ট নামপাই লিখতাম, শুধু নামপাই ইম্পোর্ট হতো। এখন আমি অ্যাজ, এরপর আমি একটা আমার নিজস্ব নাম নিকনেম, আমি এই প্যাকেজের একটা নিকনেম দিয়ে রাখছি যাতে বারবার আমাকে নামপাই লিখতে না হয়। ঠিক আছে, নামপাই একটা বড় ওয়ার্ড, এটা আমি একটা নিকনেম বা ছোট নাম দিয়ে রাখলাম এনপি। এখন এইটা যদি আপনার নাম আপনি এক্স দেন, ওয়াই দেন, যেটা দেন, কোনো ম্যাটার না। কিন্তু ম্যাটারটা হচ্ছে যে আমি যেটা বললাম যে কমিউনিটি কিভাবে কাজটা করে সেটা আপনাকে দেখতে হবে। প্রত্যেকটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে কাজ করার একটা কনভেনশন আছে। যেমন এখানে অ্যাজ এনপি, ম্যাক্সিমাম রিসার্চার বা অ্যানালিস্ট, ডেটা সায়েন্টিস্ট, ওনারা এটাকে অ্যাজ এনপি হিসাবে ইম্পোর্ট করে। এজন্য আমরা কনভেনশনটা সবসময় ফলো করব। কারণ আপনি যখন কোনো প্রবলেমে পড়বেন, প্রবলেমটা যখন গুগল সার্চ করবেন, তখন আপনি এই কনভেনশনে দেখতে পাবেন। আপনি ফর এক্সাম্পল ইম্পোর্ট নামপাই অ্যাজ এক্স, আপনি ওই অ্যাজ এক্স আকারে এই সলিউশনগুলো দেখতে পাবেন না। এই জন্য আমাদের কমিউনিটিতে যেভাবে কাজ করে কনভেনশনটা সেভাবে ফলো করা গুরুত্বপূর্ণ। আই হোপ উত্তর পেয়েছেন। যিনি প্রশ্ন করেছিলেন উত্তরটা পেয়েছেন কিনা বা আরও? ওকে, এবার আসি আমরা কেন নামপাই। ফর এক্সাম্পল আমরা দুইটা লিস্ট আমাদের যোগ করা দরকার, অর্থাৎ 1 and 4 এটা যোগ করে আমার 5, অর্থাৎ আমি একটা নতুন লিস্ট বানাইতে চাই। কিন্তু একটা জিনিস খেয়াল করেন, আমি যখন এটা রান করব, এটা কিন্তু আমাদের নতুন লিস্ট তৈরি হয়নি। অর্থাৎ আমাদের এই যে প্রথম যে লিস্টটা ছিল L1 1 2 3, এই লিস্টের পরে 4 5 6 এটা জোড়া লেগে গেছে। এই যে জোড়া লাগার ব্যাপারটা, এটা প্রোগ্রামিংয়ের ভাষায় বলে কনক্যাটেনেশন। তাহলে আমি চাইলাম যে এলিমেন্ট ওয়াইজ, অর্থাৎ 1 4 2 5 3 6 এটা যোগ করে আমার একটা নতুন লিস্ট তৈরি করতে। ব্যাপারটা আমি এরকম চেয়েছিলাম, 1 2 3 4 5 6, এইটা একটা লিস্ট, এটা আর একটা লিস্ট। ওকে, আমি নতুন লিস্ট যেটা চেয়েছিলাম সেটা হচ্ছে যে এলিমেন্ট ওয়াইজ যোগ হবে, অর্থাৎ 5 7 and 9 এটা হওয়ার কথা ছিল। কিন্তু
এটা কি করেছে, দুইটা লিস্ট পাশাপাশি বসে গেছে বা কনক্যাট হয়ে গেছে, কনক্যাটেনেশন হয়েছে। ঠিক আছে, তাহলে আমরা এখান থেকে বুঝতে পারলাম যে পাইথন লিস্ট এইভাবে যোগ করা যায় না, এটা কনক্যাটেনেশন হয়ে যায়। এইটা পাইথন লিস্টের একটা লিমিটেশন। কিন্তু আমরা যখন নামপায়ে আসব তখন আমাদের এই দুইটা অ্যারে এলিমেন্ট ওয়াইজ যোগ করতে আমরা পারবো। ঠিক আছে, তো ইম্পোর্ট নামপাই অ্যাজ এনপি, যেটা আমি বললাম, এই প্যাকেজটা আমরা ইম্পোর্ট করলাম বা লোড করলাম। এরপরে দেখেন এই যে এনপি, শুধু আমি এনপি করেছি। এরপরে এই নামপাই প্যাকেজটার যতগুলো ফাংশন আছে আমি এনপি ডট ফাংশন নেম লিখব, তাহলে আমার কাজ হবে। তো নামপায়ে অ্যারে ক্রিয়েট করতে হলে এনপি ডট অ্যারে, আপনারা জানেন পাইথনের যে ফাংশনগুলো রয়েছে প্রত্যেকটা ফাংশনের শেষে ফার্স্ট ব্র্যাকেট, যেটাকে আমরা বলি প্যারেন্থেসিস, দিতে হয়। তো এই যে আমরা এখানে দিলাম নামপাই, এটা হচ্ছে নামপাই বা এনপি ডট অ্যারে, এরপর ফার্স্ট ব্র্যাকেট, এই যে লিস্ট আমরা তৈরি করেছিলাম এখন এই অ্যারের মধ্যে আমরা পাস করে দিলাম। হ্যাঁ, সেম লিস্টে আমি এখানে পাস করেছি। এটা আমি একটা ভেরিয়েবলের মধ্যে স্টোর করেছি বা অ্যারে নাম দিয়েছি A1, এটা নাম দিয়েছি A2। এখন দেখেন এই দুইটা আমি যোগ করতে চেয়েছি, এই দুইটা কিন্তু আমার এলিমেন্ট ওয়াইজ যোগ করে আমাকে এটা রিটার্ন করেছে। ঠিক আছে, তাহলে আমাদের পাইথন লিস্টের লিমিটেশনটা আমরা এখান থেকে দেখতে পেলাম। তাহলে আমরা লিস্ট আছে সেসব, মানে এইটা একটা ওয়ান টাইপ অফ অ্যারে, এটা থাকা সত্ত্বেও কেন আমরা নামপাই অ্যারে শিখছি। আই হোপ উত্তরটা এখানে পাওয়া গেল। ঠিক আছে, ওকে। নামপাইতে অ্যারে ক্রিয়েট করার প্রথম ইয়াটা হচ্ছে, মানে একদম বেসিক রুলস হচ্ছে এনপি ডট অ্যারে, এরপরে আপনাকে ভেতরে একটা লিস্ট পাস করতে হবে, পাইথন লিস্ট। ওকে, আচ্ছা, এরপরে আমরা আসি যে নামপাই হচ্ছে আপনার লিস্ট এবং নামপাই এই দুইটার মধ্যে যদি আমরা তুলনা করি তাহলে নামপাই হচ্ছে আপনার জায়গা কম নেবে লিস্টের তুলনায়। যেমন এখানে দেখেন আমি এখানে টাইম নামে একটা করেছি, মডিউল ইম্পোর্ট করেছি, পরবর্তীতে আমরা ফাস্টার এই জিনিসটা ইভ্যালুয়েট করার জন্য। তো নামপাই ডট এটা আমার এটা করার দরকার নেই, ইম্পোর্ট করার দরকার নেই। এই যে ইম্পোর্ট সিজ নামে আর একটা লাইব্রেরি আছে, এটা আমি ইম্পোর্ট করেছি জাস্ট সাইজটা দেখার জন্য। তো এস এইটা হচ্ছে আমাদের একটা বলতে পারি সিরিজ, যার কারণে আমি নামটা দিয়েছি এস। তো রেঞ্জ 100। ঠিক আছে, তো আমি এটার সাইজটা দেখতে চাবো। তো সাইজটা দেখতে হলে গেট সাইজ অফ নামে একটা ফাংশন আছে, যেটা এই সিজ এই লাইব্রেরির মধ্যে বা প্যাকেজটার মধ্যে ইনক্লুডেড। এই জন্য আমি যেহেতু এটা করেছি ইম্পোর্ট সিজ ডট গেট সাইজ অফ 5, এটা এই যে লেনটা আছে এই রেঞ্জ 1000, এটার আমি দেখতে চাই, সাইজটা আমি দেখতে চাই। এই যে পাইথন লিস্ট প্রিন্ট স্টেটমেন্টের সাথে নিশ্চয়ই আপনারা পরিচিত, এই জন্য আমি আর এগুলো ব্যাখ্যা করছি না। এরপরে হচ্ছে নামপাই অ্যারে। হ্যাঁ, তো আমি এখানে একটা অ্যারে ক্রিয়েট করেছি। আমরা লিস্ট ক্রিয়েট করি হচ্ছে রেঞ্জ ফাংশন দিয়ে, আর নামপাই অ্যারে ক্রিয়েট করা যায় এ রেঞ্জ ফাংশন দিয়ে। ঠিক আছে, দুইটার মধ্যে পার্থক্য হচ্ছে রেঞ্জ আর এ রেঞ্জ। যেমন এখানে দেখেন এনপি ডট এ রেঞ্জ 1000। হ্যাঁ, তো এইটার সাইজটা আমরা ক্যালকুলেট করতে পারি যে ডি ডট, অর্থাৎ এই অ্যারে ডট সাইজ, অর্থাৎ এই অ্যারের সাইজটা ইন্টু আইটেম সাইজ, অর্থাৎ অ্যারের সাইজ ইন্টু টোটাল আইটেম সাইজ। যদি এইটা আমরা এখন রান করি তাহলে আপনারা দেখতে পাবেন যে পাইথন লিস্টে এত বাইটস জায়গা নিয়েছে 28000, এবং 8000 বাইটস জায়গা নিয়েছে হচ্ছে নামপাই অ্যারে। তাহলে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে লেস মেমোরি মানে হচ্ছে আমাদের কম্পিউটার মেমোরি ইফিশিয়েন্টলি ইউজ করছে নামপাই দেন লিস্ট। সেমভাবে আমরা চাইলে এটা ফাস্টার কিনা সেটাও চেক করতে পারি। তো এটা সহজ পদ্ধতিটা আগে দেখায়। জুপিটার নোটবুকে ম্যাজিক ফাংশন নামে একটা আছে। তো অনেক ধরনের ম্যাজিক ফাংশন আছে, আপনারা একটু মানে সার্চ করবেন। আমি জাস্ট এখানে টাইম ইটটা দেখাবো, মানে আমাদের এই নামপাই যে ফাস্টার কাজ করে এটা দেখানোর জন্য। তো জুপিটার নোটবুকে যে কোনো ম্যাজিক কমান্ড চালু করতে হলে প্রথমে আপনাকে সাইনটা সিম্বলটা দিতে হবে, দেওয়ার পরে কোন ধরনের ম্যাজিক ব্যবহার করবেন। যেমন আমি এটা ব্যবহার করছি টাইম ইট। পাইথনের ডিফল্ট একটা ফাংশন আছে সাম, এটার মধ্যে আমি রেঞ্জ 1000 পাস করেছি। তার মানে হচ্ছে আমি এটা বলেছি যে 1 থেকে 1000 পর্যন্ত যোগ করার জন্য। তো এটা যদি আমি এখানে এটা রান করি তাহলে এটা এই যে টাইমটা আমরা দেখতে পাবো, এখানে দেখতে পাচ্ছেন
31.8 মাইক্রোসেকেন্ড প্লাস মাইনাস 1.1। এই যে প্লাস মাইনাসের পরে যেটা লেখা এটা হচ্ছে আমাদের স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, আর এটা হচ্ছে মিন। অর্থাৎ এই লুপটা চলতে গড় সময় এত লেগেছে, আর স্ট্যান্ডার্ড ডেভিয়েশনটা হচ্ছে এটা। এখন এইটা ছিল পাইথন লিস্ট। পাইথন লিস্ট মানে 1 থেকে 1000 মানে যোগ করতে আমাদের এই সময়টা লেগেছে। এখন আমরা এটা নামপাই যদি দেখতে চাই, টাইম ইট, তাহলে আমাদের এটা দেখাবে অবশ্যই এটার থেকে আমাদের এটা টাইম কম নেবে। এখানে 12.1 মাইক্রোসেকেন্ড প্লাস মাইনাস স্ট্যান্ডার্ড ডেভিয়েশন 1.04। তাহলে আমরা এই দুইটা সিম্পল কমান্ডের মাধ্যমে দেখতে পাচ্ছি যে নামপাই পাইথন লিস্টের তুলনায় ফাস্টার। ওকে, তাহলে আমরা যে নামপাই মানে কেন শিখব এবং নামপাই দিয়ে আমরা কিভাবে ডেটা অ্যানালাইসিস করতে পারি, যেহেতু আমরা যখন কাজ করব রিয়েল ওয়ার্ল্ড ডেটা সেট নিয়ে, তখন কিন্তু আমাদের ডেটা সেটে দেখা যাচ্ছে থাউজেন্ডস রো, মানে হাজার হাজার রো থাকতে পারে। ঠিক আছে, তো ওই ডেটা সেটটা আমাদের মেমোরিতে এফিশিয়েন্টলি লোড করতে হবে, এবং ওইটা মানে ফর এক্সাম্পল আপনার কাছে একটা লার্জ ডেটা সেট আছে, ওই ডেটা সেটটা কোন ধরনের প্যাকেজ দিয়ে হ্যান্ডেল করা যায় আপনি যদি না জানেন, তাহলে দেখা যাচ্ছে ওইটা নিয়ে কাজ করতে আপনার অনেক কষ্ট হবে। ওকে, আমরা পরবর্তীতে মানে যখন আমরা ডেটা অ্যানালাইসিসের প্যাকেজ পান্ডা শুরু করব, তখন আমরা দেখব যে কোন টাইপের ডেটা সেটের জন্য কোন ধরনের প্যাকেজ আমরা ব্যবহার করি বা করা উচিত। এরপরে আমাদের যে পার্টটা, এখন আমরা অ্যাকচুয়ালি নামপাইয়ের আসল আলোচনায় আসছি, কিভাবে আমরা অ্যারে ক্রিয়েট করব। আপনারা এই নোটবুকগুলা বাসায় যেটা করবেন, মানে খুব মনোযোগ দিয়ে, আমি এইটা চেষ্টা করেছি খুবই মানে করে ডিটেলে লেখার। প্রত্যেকটা দেখেন, প্রত্যেকটা সেলে কমেন্ট লেখা আছে, এবং এটা কিভাবে কাজ করে সংক্ষেপে আমি মানে চেষ্টা করেছি যে করার। হ্যাঁ, তো এই নোটবুকগুলো আপনারা যেটা করবেন, এই যে কার্নেলে ক্লিক করবেন, রিস্টার্ট অ্যান্ড ক্লিয়ার আউটপুটটা ক্লিয়ার করে দিয়ে দেন আপনারা এই সেল বাই সেল যাবেন এবং এটা পড়বেন এবং কাজ করবেন, তাহলে আপনাদের খুব দ্রুত মাথায় ঢুকবে। আচ্ছা, তো অ্যারে যেটা আমি বললাম যে অর্ডার কালেকশন অফ এলিমেন্টস অফ বেসিক ডেটা টাইপস অফ গিভেন লেন্থ, আমরা একটু আগে বলেছি যে অ্যারে কি। তো এই যে সিনট্যাক্সটা দেখতে পাচ্ছেন যে আমরা অ্যারে ক্রিয়েট করব কিভাবে নামপাইতে, এনপি ডট অ্যারে অবজেক্ট, অর্থাৎ এখানে আপনার একটা লিস্ট অবজেক্ট পাস করতে হবে, সেটা আমি ওখানে লিখেছি অবজেক্ট। ঠিক আছে, আমরা যেহেতু শিখেছি যে অ্যারে হচ্ছে 3 ধরনের, 1 ডাইমেনশনাল, 2 ডাইমেনশনাল অ্যান্ড 3 ডাইমেনশনাল। তো 3 ধরনের অ্যারে আমি ক্রিয়েট করে দেখাবো। আমরা যেভাবে পাইথন ফাংশন একটা আছে টাইপ, ওইটা দিয়ে আমরা চেক করতে পারি যে আমরা কোন ধরনের ডেটা টাইপ ক্রিয়েট করলাম বা কোন ধরনের ভ্যারিয়েবল আমরা ক্রিয়েট করলাম। নামপাইতেও আমরা টাইপ ফাংশনটা ব্যবহার করে দেখতে পারি যে এটা অ্যাকচুয়ালি কোন ধরনের ডেটা। তো শুরুতে আমি নামপাই প্যাকেজটা ইম্পোর্ট করলাম, এরপরে 1 ডাইমেনশনাল ক্রিয়েটিং 1D অ্যারে, 1 ডাইমেনশনাল অ্যারে ক্রিয়েট করব। প্রথমে আমাকে যেটা বললাম যে নামপাই ডট অ্যারে, এরপরে এটা হচ্ছে আমাদের একটা ফাংশন, এটার মধ্যে আমি একটা লিস্ট পাস করেছি 1, 2 অ্যান্ড 3। এটা হচ্ছে আমাদের একটা অ্যারে তৈরি হয়েছে। তো এইটা আমরা দুইভাবে প্রিন্ট করতে পারি। দেখেন, এইটা আমি প্রিন্ট ফাংশনের মধ্যে এটা বা অ্যারেটা আমি লিখেছি 1, 2, 3, এটা প্রিন্ট করলো, অথবা আমি চাইলে শুধু এই সেলে কল করলেও আমার এটা প্রিন্ট হবে। কিন্তু এই দুইটার মধ্যে পার্থক্য হচ্ছে প্রিন্ট যখন আমরা লিখব, আচ্ছা এইখানে আমি দিই আর এটা প্রিন্ট দিই, যখন আমরা প্রিন্ট কল করব তখন আমাদের শুধু এই অ্যারেটা প্রিন্ট করে দেখাবে। কিন্তু যখন আমরা মানে এভাবে প্রিন্ট না করে জুপিটার নোটবুকে ওই ভ্যারিয়েবলটাই কল করব, তখন আমাদের সামনে অ্যারে কথাটা দেখা যাবে। তার মানে বোঝা যাবে যে এইটা হচ্ছে আমাদের একটা নামপাই অ্যারে, যেটা কিন্তু লিস্টের বেলায় এটা আমরা দেখতে পাই না বা দেখা যাবে না। এখন আমরা যদি দেখতে চাই যে এটা কোন ধরনের ডেটা বা কোন ধরনের অ্যারে আমরা ক্রিয়েট করলাম, তার আগে আমি এখানে উপরে একটা লিস্ট ক্রিয়েট করি আপনাদেরকে বোঝানোর জন্য, L1, 2, 3। তো এইটা উপরে যেটা ক্রিয়েট করলাম, আমি এটা টাইপ ফাংশন দিয়ে চেক করতে পারি যে আমি কোন ধরনের অবজেক্ট ক্রিয়েট করলাম। কোন ধরনের অবজেক্ট ক্রিয়েট করলাম? লিস্ট। এখন আমি এই যে ক্রিয়েট করেছি, এটা কোন ধরনের সেটা আমরা এখানে দেখতে পাচ্ছি, নামপাই ডট এনডি অ্যারে, মানে হচ্ছে এন ডাইমেনশনাল অ্যারে আমি এখানে ক্রিয়েট করেছি। আচ্ছা, এইটা যে আমরা 1 ডাইমেনশনাল অ্যারে ক্রিয়েট করলাম, এটা চেক করারও সিস্টেম আছে, এটা একটু আমরা পরে যাচ্ছি। তো এই হচ্ছে আমরা কিভাবে
ডেটা মানে 1 ডাইমেনশনাল অ্যারে ক্রিয়েট করলাম, আমরা চাইলে 2 ডাইমেনশনাল 3 ডাইমেনশনাল অ্যারে ক্রিয়েট করতে পারি। হ্যাঁ, তো তার আগে আমরা ক্যাটাগরিক্যাল এন্টিটিস দিয়ে কিভাবে ডেটা মানে ক্রিয়েট করে সেটা আমরা দেখব। তার আগে আমাদের জানতে হবে যে ডেটা মানে কাকে বলে আর ডেটা কত ধরনের সেটা আমাদেরকে একটু বুঝতে হবে, না হলে আমরা এই অ্যারেটা ক্রিয়েট করতে পারবো না। ডেটা আমরা জানি, ডেটা মানে হচ্ছে কালেকশন অফ ফ্যাক্টস। এখন এই ফ্যাক্টস যে কোনো কিছুই হতে পারে, ফর এক্সাম্পল নাম্বার হতে পারে, ইমেজ হতে পারে, যে কোনো কিছু হতে, ডেটা ক্যান বি এনিথিং। হ্যাঁ, তো ডেটাটা মূলত দুই ধরনের। প্রথমত আমরা যদি চিন্তা করি, একটা হচ্ছে কোয়ান্টিটেটিভ, আপনারা অবশ্যই এখানে এসপিএসএস নিয়ে কাজ করেছেন এমন আমি শুনেছিলাম প্রথম ক্লাসে, তারা অবশ্যই ভালো জানবেন। কোয়ালিটেটিভ, এই কোয়ান্টিটেটিভ এবং কোয়ালিটেটিভ এই দুইটা ডেটার আবার দুই ধরনের ভাগ করা আছে। কোয়ান্টিটেটিভ ডেটা যেটা, এইটা দুইটা শ্রেণীতে ভাগ করা আছে। একটা হচ্ছে ইন্টিজার, যেটাকে আমরা বলে থাকি ডিসক্রিট ডেটা। হ্যাঁ, আর একটা হচ্ছে কন্টিনিউয়াস। ঠিক আছে, তো ডিসক্রিট এবং কন্টিনিউয়াসের পার্থক্য আছে নিশ্চয়ই আমরা জানি। ডিসক্রিট ডেটা যেটা, সেটা আমরা ফ্র্যাকশানে ভাগ করতে পারি না, যেমন 4, 5, 6 এগুলো আমাদের পূর্ণ সংখ্যা, এটা আমরা ফ্র্যাকশানে ভাগ করতে পারবো না। কিন্তু কন্টিনিউয়াস ডেটা যেটা, সেটা আমরা ফ্র্যাকশানে লিখতে পারি, যেমন 2.5, 6.2 এগুলোকে আমরা বলবো কন্টিনিউয়াস ডেটা। কোয়ালিটেটিভ ডেটা হচ্ছে দুই ধরনের। ওকে, কোয়ালিটেটিভ ডেটা হচ্ছে দুই ধরনের। কোয়ালিটেটিভ ডেটার আর একটা নাম হচ্ছে ক্যাটাগরিক্যাল ডেটা, মানে আমরা ওই ডেটাটাকে বিভিন্ন গ্রুপে ভাগ করতে পারি। তো কোয়ালিটেটিভ ডেটাকে আমরা বলে থাকি অর্ডিনাল, আর একটা আছে নমিনাল। আমরা নাম শুনেই বুঝবো যে এই ডেটা কোনটা কোন ধরনের ডেটা কীভাবে কাজ করে। আমরা ইনশাল্লাহ স্ট্যাটিস্টিক্সের যে থিওরিটুকু আছে সেখানে আরও ভালো করে দেখব। অর্ডিনাল ডেটা যেটা, সেটা অবশ্যই একটা র্যাঙ্কিং থাকতে হবে বা অর্ডার থাকতে হবে। যেমন আমরা যখন কোনো প্রোডাক্টের রিভিউ দেখি বা রিভিউ করি, তখন আমরা দেখে ওয়েবসাইটে দেখি যে 1 স্টার, 2 স্টার, 3 স্টার, এইভাবে আমাদের একটা র্যাঙ্কিং থাকে। হ্যাঁ, তো এইটাকে আমরা, এই যে অর্ডিনাল, এটার অবশ্যই একটা অর্ডার থাকতে হবে। এটা একটা আমরা ক্যাটাগরি বলতে পারি। যেমন আমরা যখন বিএমআই নিয়ে কাজ করব, তখন আমরা নিশ্চয়ই জানি যে এই বিএমআই নর্মাল হতে পারে, ওভারওয়েট হতে পারে, আন্ডারওয়েট হতে পারে, রাইট? তো এটা কিন্তু একটা ক্যাটাগরি। তো ক্যাটাগরিটা শুরু হয় কি দিয়ে? নর্মাল, মানে ওভারওয়েট, এরকম, মানে আমাদের একটা ক্যাটাগরি থাকতে হবে, তাই না? তো এটাকে আবার আমরা ইন্ডেক্সিংও করতে পারি, যে 1, 2, 3, 4। তো অর্ডিনাল ডেটা যেটা, সেটার অবশ্যই আমাদের একটা র্যাঙ্কিং থাকতে হবে। আর নমিনাল ডেটা, এটার অ্যাকচুয়ালি আমাদের কোনো র্যাঙ্কিং থাকে না বা থাকার প্রয়োজন নাই। যেমন আমরা যদি চিন্তা করি জেন্ডার, এটা দুইটা ক্লাসে আমরা ভাগ করতে পারি বা দুইটা গ্রুপে, একটা হচ্ছে ফিমেল আর একটা মেল। ঠিক আছে, তো ক্যাটাগরিক্যাল এন্টিটিস বা ডেটা হচ্ছে আমাদের দুই ধরনের, একটা অর্ডিনাল আর একটা হচ্ছে নমিনাল। তো সেই আমরা নামপাই দিয়ে কিভাবে ক্যাটাগরিক্যাল ডেটা ক্রিয়েট করতে পারি সেটা আমরা এখানে দেখব। তো ক্রিয়েট অ্যান অ্যারে উইথ ক্যাটাগরিক্যাল এন্টিটিস, সেমভাবে আমরা এই অ্যারেটার নাম দিয়েছি এক্স এনপি ডট অ্যারে 12, 13, আর এখানে আমরা ডাবল কোটের মধ্যে দিয়েছি একটা স্ট্রিং এন। এইটা হচ্ছে আমাদের ক্যাটাগরিক্যাল এন্টিটিস। এই যে আমরা দেখতে পাচ্ছি, এই যে দেখেন, এই পুরো অ্যারেটা এখন কিন্তু আমাদের স্ট্রিং আকারে দেখাচ্ছে। হ্যাঁ, তো ক্যাটাগরিক্যাল এন্টিটিস যখন আমরা ক্রিয়েট করব, তখন আমাদের এই যে আমাদের এখানে শেষে এন দিয়েছি। হ্যাঁ, তো এটা আমরা ফর এক্সাম্পল লিখতে পারতাম কারণ নাম। হ্যাঁ, আমরা আর একটু পরে দেখব যে কিভাবে আমরা একই সাথে স্ট্রিং, ফ্লোটিং পয়েন্ট, ইন্টিজার কিভাবে ক্রিয়েট করি। হ্যাঁ, তো আমরা এটা টাইপ দেখলাম। এখন আমরা আসি 2D অ্যারে কীভাবে ক্রিয়েট করব। আচ্ছা, 2D অ্যারে যখন আমরা ক্রিয়েট করব, তখন আমাদের একটা জিনিস মনে রাখতে হবে, আমি এটা একটু এঁকে দেখাই তাহলে সুবিধা হবে। তো আমরা জানি যে নামপাই এনপি ডট অ্যারে, এইটা একটা ফাংশন। এই ফাংশনের মধ্যে প্রথমে আমরা যেটা করি, একটা লিস্ট অবজেক্ট পাস করি। একটা লিস্ট অবজেক্ট যখন আমরা পাস করব, এইটা হচ্ছে আমাদের 1D ডেটা বা 1D অ্যারে। এই যে লিস্ট, এই লিস্টের মধ্যে যখন আমরা একাধিক লিস্ট পাস করব, তখন সেটা হয়ে যাবে আমাদের 2D অ্যারে। ঠিক আছে, বা 2 ডাইমেনশনাল অ্যারে। অর্থাৎ এই যে দেখেন দুই পাশে যে স্কোয়ার ব্র্যাকেটটা আছে, এইটা হচ্ছে আমাদের মেন কথা। অর্থাৎ প্রথমে হচ্ছে আমাকে যেটা করতে হবে, আমি একটু উপরে একটা সেল ক্রিয়েট করে আপনাদেরকে দেখাই। এনপি ডট
অ্যারে, এইটা হচ্ছে আমাদের অ্যারে ক্রিয়েশনের ফাংশন। এরপরে আমাদের একটা স্কোয়ার ব্র্যাকেট। ওকে, এর মধ্যে যখন আমরা 1 2 3 আমরা যখন এলিমেন্ট পাস করি তখন সেটা হচ্ছে আমাদের 1D ডেটা বা 1 ডাইমেনশনাল অ্যারে। কিন্তু এই স্কোয়ার ব্র্যাকেটের মধ্যেই যখন আমরা নেস্টেড লিস্ট, আপনারা নিশ্চয়ই নাম শুনেছেন, এই যে 1 2 3 4 5 6, তার মানে এইটা হচ্ছে আমাদের এখন দেখেন একটা ম্যাট্রিক্স ফর্ম দিয়েছে। আপনারা নিশ্চয়ই ম্যাট্রিক্স ফর্মের সাথে পরিচিত। হোয়াট ইজ ম্যাট্রিক্স? ম্যাট্রিক্সকেও আমরা অ্যারে বলে থাকি। আমরা ইন্টারমিডিয়েটে এটা পড়েছিলাম। এই যে ফর এক্সাম্পল A11 A12 A13, A11 মানে বোঝাচ্ছি যে 1 নাম্বার কলাম এবং 1 নাম্বার সারিতে আছে, এক নাম্বার রো অ্যান্ড 1 নাম্বার কলামে আছে। আমরা একটু পরে B2 B23 C31 C32 C33, এগুলো মানে এটাকে আমরা একটা স্কোয়ার ব্র্যাকেটে ঢেকে রাখি, বা এটাকে আমরা চাইলে ফার্স্ট ব্র্যাকেটের মধ্যেও লিখতে পারি। আমরা ম্যাট্রিক্স লেখার নিয়ম নিশ্চয়ই জানি। তো এটাকে এই যে A11 মানে বোঝাচ্ছি 1 নাম্বার রো এবং 1 নাম্বার কলামে আছে, এটা 1 নাম্বার রো 2 নাম্বার কলামে আছে, 1 নাম্বার রো 3 নাম্বার কলামে আছে। তাহলে এই যে ডেটাটা আমরা দেখতে পাচ্ছি এটা একটা 2D ফরম্যাটেড ডেটা, অর্থাৎ যেখানে আমাদের রো অ্যান্ড কলাম আছে সেটাকে আমরা বলবো 2D ফরম্যাটেড ডেটা। আপনারা যারা এক্সেলের ডেটা নিয়ে কাজ করেছেন নিশ্চয়ই এই ডেটাটা আমাদের এরকম 2D টেবিল আকারে থাকে, রাইট? তো এই ম্যাট্রিক্সটাকে আমরা বলতে পারি একটা 2D অ্যারে বা 2 ডাইমেনশনাল ডেটা। তো এইখানে আমরা যখন কোনো ম্যাট্রিক্সের র্যাঙ্ক অথবা অর্ডার চিনি বা অর্ডার ক্রিয়েট করি তখন আমরা সবসময় মনে রাখবো আগে সারি পরে কলাম। অর্থাৎ এইখানে দেখেন আমাদের এইটা হচ্ছে কলাম 1 কলাম 2 কলাম 3, আর এইটা হচ্ছে রো 1 রো 2 রো 3। তাইলে আমাদের এখানে কলাম আছে 3টা আর রো আছে হচ্ছে 3টা। তাহলে আমরা যখন এই ম্যাট্রিক্সটার র্যাঙ্ক অথবা অর্ডার বের করব, আমরা নিশ্চয়ই জানি যখনই আমরা মানে অর্ডার বের করতে যাব তখন চিন্তা করব রো ইন্টু কলাম, আগে রো পরে কলাম। তাহলে রো আছে 3টা কলাম আছে 3টা, তাহলে আমরা এটাকে বলতে পারি 3x3 ম্যাট্রিক্স। ওকে, একটু পরে আমরা দেখবো এটা যে কি। আচ্ছা, এই যে অর্ডার বা র্যাঙ্ক এটাকে নাম পায়ে বলা হয় শেপ। ওকে, নাম পায়ে বলা হয়ে থাকে শেপ। আচ্ছা, তো আমরা এই যে 2D ডেটাটা ক্রিয়েট করলাম আপনারা দেখতে পাচ্ছেন, আর 3D ডেটা যখন আমরা ক্রিয়েট করব 3D, তখন হচ্ছে আমাদের এই যে নেস্টেড লিস্ট, এই নেস্টেড লিস্টের মধ্যে আমাদের টাপল পাস করতে হবে। টাপল কিভাবে ক্রিয়েট করে নিশ্চয়ই আপনারা জানেন যে টাপল ক্রিয়েট করতে হয় ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে, রাইট? অর্থাৎ আমি যদি একটা নাম দিই TOP টাপল ফার্স্ট ব্র্যাকেট 4 5 6 6, তো এটা যদি টাইপ আমরা দেখি তাহলে আমরা দেখব যে এটা হচ্ছে আমাদের একটা টাপল, রাইট? টাপল, ঠিক আছে। তো এইখানে আমরা পাস করেছিলাম লিস্ট, আর এইখানে আমাদের যেটা করতে হবে এই লিস্টের মধ্যে আমাদের টাপল পাস করতে হবে। যেমন এখানে 2টা টাপল পাস করেছি, এরপরে আরও 2টা টাপল পাস করেছি। তার মানে হচ্ছে আমাদের এই যে অ্যারেটা এখন হলো এটাকে আমরা বলবো 3 ডাইমেনশনাল অ্যারে, ঠিক আছে। তাহলে আমাদের এই 1 ডাইমেনশনাল 2 ডাইমেনশনাল এটা ভালোভাবে বোঝার জন্য আমি এখানে আপনাদেরকে এঁকে দেখাচ্ছি। প্রথমে আমরা যখন A1 মানে 1 ডাইমেনশনাল অ্যারে যখন আমরা করব np ডট অ্যারে, এই অ্যারে ফাংশনটার মধ্যে আমাদের লিস্ট অবজেক্ট পাস করতে হবে। যখন আমরা 2 ডাইমেনশনাল অ্যারে ক্রিয়েট করতে চাই তখন np ডট অ্যারে এই ফাংশনটার মধ্যে যে এইখানে যে লিস্ট অবজেক্টটা পাস করে এটার মধ্যে আবার আমাদের নেস্টেড লিস্ট পাস করতে হবে। ওকে, নেস্টেড লিস্ট A3 মানে 3 ডাইমেনশনাল অ্যারে যখন আমরা চাই তখন np ডট অ্যারে এই ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে আমরা যে ফার্স্টে যে ইয়াটা পাস করেছি মানে লিস্ট অবজেক্টটা দেখেন পাস করেছি, প্রথমে আমাদের একটা লিস্ট অবজেক্ট থাকতেই হবে। তারপরে দেখেন আমরা এই যে 2টা লিস্ট অবজেক্ট পাস করেছি, রাইট? এই লিস্ট অবজেক্টের মধ্যে পাস হবে টাপল, এটা আমরা মনে রাখবো টাপল। ওকে, এই লিস্ট অবজেক্টের মধ্যে পাস হবে টাপল। তাহলে এই 3টার পার্থক্য কী সেটা একটু আমরা বুঝি। যখন আমরা 1 ডাইমেনশনাল অ্যারে ক্রিয়েট করি তখন অ্যারে ফাংশনটার মধ্যে জাস্ট একটা লিস্ট অবজেক্ট পাস করে দিই, আর যখন আমরা 2 ডাইমেনশনাল অ্যারে ক্রিয়েট করব তখন হচ্ছে আমাদের এই লিস্ট অবজেক্টটার মধ্যে আমরা একাধিক লিস্ট বা নেস্টেড লিস্ট পাস করব। যখন আমরা 3 ডাইমেনশনাল ডেটা ক্রিয়েট করতে চাই তখন আমাদের এই লিস্ট বা স্কোয়ার ব্র্যাকেটের মধ্যে
আমাদের নেস্টেড লিস্ট থাকবে, সেই নেস্টেড লিস্টের মধ্যে আবার আমাদেরকে টাপল পাস করতে হবে, তাহলে আমাদের 3 ডাইমেনশনাল ডেটা ক্রিয়েট হবে, যেটা আমি এখানে করেছি। এনপি ডট অ্যারে, এটা হচ্ছে আমাদের এটা হচ্ছে আমাদের প্রথমটা লিস্ট অবজেক্ট ছিল, তারপরে এটা হচ্ছে আমাদের নেস্টেড লিস্ট, এই একটা লিস্ট, এই আর একটা লিস্ট। লিস্টের মধ্যে টাপল থাকলে সেটাকে বলে লিস্ট অফ টাপলস, লিস্টের মধ্যে ডিকশনারি থাকলে সেটাকে বলে লিস্ট অফ ডিকশনারি। তাহলে এখানে আমরা বলতে পারি যে 3D ডেটা যেটা আমরা ক্রিয়েট করলাম, এই যে এইটা প্রথম যেটা, এটাকে আমরা বলতে পারি লিস্ট অফ টাপলস, অর্থাৎ এখানে এই লিস্টটার মধ্যে 2টা টাপল আছে আর পরের লিস্টটার মধ্যে 2টা টাপল আছে। ওকে, এইভাবে আমরা 3D ডেটা ক্রিয়েট করতে পারি। তাহলে আমরা কিভাবে 1D 2D অ্যান্ড 3D অ্যারে ক্রিয়েট করতে হয় নামপাই দিয়ে সেটা দেখলাম। প্রত্যেকটা অ্যারের প্রপার্টিজ আছে। আপনারা যখন লিস্ট পড়েছেন, লিস্ট, সেই লিস্টের আমার পেনটা, যখন আপনারা লিস্ট পড়েছেন, ফর এক্সাম্পল L = 4 3 5, তাহলে এইটাকে আমরা বলে থাকি এই যে 0। পাইথনে ইন্ডেক্সিং শুরু হয় 0 থেকে, তার মানে এটা 0th এলিমেন্ট 1 2। এই ইন্ডেক্সিং মানে আমরা লেফট টু রাইট যে ইন্ডেক্সিংটা করি এটাকে বলে ফরওয়ার্ড ইন্ডেক্সিং বা পজিটিভ ইন্ডেক্সিং। কিন্তু যখন আমরা এই রিভার্স ইন্ডেক্সিং করব বা পেছন থেকে ফেরত আসব, তখন সেটাকে আমরা বলবো রিভার্স ইন্ডেক্সিং বা নেগেটিভ ইন্ডেক্সিং। যেমন এই এলিমেন্টটার পজিশন আমরা বলতে পারি -1, এটা হলো -2, এটা -3। আবারও বলছি, পজিটিভ ইন্ডেক্সিং পাইথনে শুরু হয় 0 থেকে আর নেগেটিভ ইন্ডেক্সিং শুরু হয় -1 থেকে। আচ্ছা, গেল। এখানে আমাদের এলিমেন্ট কয়টা আছে? এলিমেন্ট আছে 3টা। এই যে এই লিস্টের 3টা এলিমেন্ট আছে, এটা আমরা পাইথনে বের করি কোন ফাংশন দিয়ে? লেন অফ এল, অর্থাৎ লেন্থ অফ লিস্ট। এই লেন্থটা পাইথনের একটা প্রপার্টিজ। ওকে, লেন্থটা পাইথনের একটা প্রপার্টিজ। তেমনি যেহেতু আমরা অ্যারে নিয়ে কাজ করছি, তাহলে অ্যারেরও কিছু প্রপার্টিজ আছে, সেই প্রপার্টিজগুলো নিয়ে আমরা এখন কাজ করব। প্রথমে আসি, নামপাই অ্যারের সাইজটা আমরা জানতে পারি। যেমন এখানে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে একটা নামপাই অ্যারে, 1 ডাইমেনশনাল অ্যারে। এইটার যদি আমরা সাইজ জানতে চাই তাহলে অ্যারে ডট সাইজ। দেখেন প্রত্যেকটারই সিনট্যাক্স আমি এইখানে লিখে দিয়েছি, সুতরাং আপনাদের প্র্যাকটিসে প্রবলেম হওয়ার কথা না। তাহলে এনপি ডট অ্যারে 1 ডাইমেনশনাল অ্যারে এখানে পাস করেছি, তারপরে এ ডট সাইজ। এই যে এ ডট সাইজ, অর্থাৎ এই যে এইটা হলো আমার অ্যারে, এই যে এই অ্যারেটা হলো A1 ডট সাইজ। তাহলে আমার এই এখানে কত সাইজটা, অ্যারের সাইজটা আমাকে এখানে দেখাই দিবে। তাইলে এখানে সাইজ হচ্ছে 5, কারণ কি এই অ্যারেতে 5টা এলিমেন্ট আছে। যেমন আমরা লিস্টে কিভাবে এটা করি, লিস্টে আমরা করে থাকি এভাবে, আমি আপনাকে দেখাচ্ছি 1 2 3 4 5, রাইট। যখন আমরা এটা লেন্থ অফ এল লিখি তখন আমরা কত পাবো? 5, কারণ 5টা এলিমেন্ট আছে। তাহলে আমাদের এই যে সাইজ, এটা হচ্ছে নামপাই অ্যারের একটা প্রপার্টিজ। শেপ, এইটাও হচ্ছে আমাদের নামপাই অ্যারের একটা প্রপার্টিজ। যেমন আমি এইখানে একটা 2D অ্যারে ক্রিয়েট করেছি এবং শেপটা কল করেছি। এখানে আপনারা দেখতে পাচ্ছেন এইটা হচ্ছে আমাদের 2/3 ম্যাট্রিক্স। এটা যদি আমরা ম্যাট্রিক্স আকারে লিখি, প্রথমে আছে আমাদের 4 5 6, তারপরে আমাদের আছে 7 8 9। আপনারা দেখেন এখানে রো আছে 1টা 2টা, কলাম 1 2 and 3। তাহলে আমাদের শেপ বা যেটা বললাম, কয়েকটা নামে আপনারা বিভিন্ন বই টিউটোরিয়াল দেখবেন, শেপ, অর্ডার অথবা র্যাঙ্ক, এই নামগুলো আপনারা পরিচিত হবেন আর কি। তো আমরা যদি এটার অর্ডার বের করতে চাই তাহলে আমরা কি করব? আগে সারি পরে কলাম। তাহলে সারি কতগুলো আছে? 2 ইনটু এখানে আমাদের কলাম কতগুলো আছে? 3টা। তার মানে আমাদের এটা শেপ হবে 2/3। এটা কিভাবে আমরা ম্যানুয়ালি বুঝতে পারি সেটাও দেখাইলাম। যেমন আপনারা এখানে দেখতে পাচ্ছেন, তাহলে নাম পায়ও আমাদের ঠিক এই একই কনসেপ্ট ব্যবহার করে শেপটা ক্যালকুলেট করে 2/3। এখন ধরেন আমাদের কোনো কাজের জন্য শুধুমাত্র রো প্রয়োজন হতে পারে, তাহলে এইটা যেহেতু এই যে আমরা এ ডট শেপ স্কোয়ার ব্র্যাকেট, মানে আমরা পাইথন কিভাবে ইন্ডেক্সিং করে এটা তো আমরা নিশ্চয়ই দেখেছি যে পাইথনে ইন্ডেক্সিং করতে হলে স্কোয়ার ব্র্যাকেট দিয়ে মাঝে পজিশনটা দিতে হয়। যেমন আমি চাচ্ছি যে 0, মানে প্রথমে আমাকে রোটা দেখাও, এটা 0 পজিশনে আছে, এই জন্য আমার এটা দেখাবে যে 0, মানে হচ্ছে আমি এই A2 অ্যারের
যে শেপটা পেলাম 2 3, আমি এটা কতগুলো রো আছে সেটা অ্যাক্সেস করতে পারবো। শেপ স্কোয়ার ব্র্যাকেট 0, মানে 0 পজিশনে আছে 2, সেটা আমি এক্সট্র্যাক্ট করে নিয়ে আসলাম। আর 1 পজিশনে আছে হচ্ছে কলাম 2 3। এখানে এই যে গেট রো গেট কলাম আমি কমেন্টে লিখেছি। পাইথনে আমরা প্রত্যেকটা ডেটা টাইপ মানে চেক করতে পারি। যেমন এইটার এখানে এটা আছে লিস্ট টাইপের অবজেক্ট। হ্যাঁ, তো আমি যদি চাই যে ধরেন এখানে 1, এটা কোন ধরনের ডেটা, তাহলে আমরা কি করি, এই যে এই 1 আছে কততম পজিশনে, 0 ইন্ডেক্সে আছে, তাহলে এল স্কোয়ার ব্র্যাকেট 0, তাইলে আমরা এখান থেকে টাইপ আছে ইন্টিজার, এটা পেয়ে যাই। হ্যাঁ, তেমনি আমাদের নামপাই এরেরও মানে সাইজ জানলাম, ডেটা টাইপটাও আমাদেরকে জানতে হবে। আমি এখানে একটু ভুল লিখেছি, এইটা হবে সাইজ না, ডি টাইপ মানে হচ্ছে ডেটা টাইপ। ওকে, ডেটা টাইপ। তো আমি এখানে একটা অ্যারে ক্রিয়েট করছি। এখনই আমাদের এইটা সম্পর্কে জানার দরকার নেই, একটু পরে জানলে হবে। আমি একটা সিম্পল অ্যারে ক্রিয়েট করে আপনাদেরকে দেখাচ্ছি যে ডেটা টাইপ কীভাবে আমরা বের করতে পারি। তো এটা হচ্ছে আমাদের একটা অ্যারে ক্রিয়েট করলাম, নাম দিয়েছি A3। এই অ্যারেটার ডেটা টাইপ আমি জানতে চাই, তাহলে অ্যারে ডট ডি টাইপ অর্থাৎ ডেটা টাইপ। এখানে দেখাচ্ছে ইন্টিজার 64 মানে এখানে প্রথমটা হচ্ছে আমাদের কোন টাইপের ডেটা, আর পরেরটা হচ্ছে আমাদের কত বিটের ডেটা, এটা হচ্ছে 64 বিট। ওকে, এরপরে আমরা চাইলে নিশ্চয়ই আপনারা জানেন যে একটা ডেটা টাইপ থেকে আর একটা ডেটা টাইপ আমরা কি করতে পারি, কনভার্ট করে নিতে পারি। যেমন ধরেন আমি এই লিস্টের প্রথম এইটাকে মানে ফ্লোট টাইপের ডেটাতে কনভার্ট করে নিতে চাই, তাহলে আমরা কি করতে পারি, এই যে দেখেন, তাহলে এটা কিন্তু আমার এখন ফ্লোটিং পয়েন্টের ডেটা হয়ে গেল। তো এটা যদি আমি এখন টাইপের মধ্যে দিই, তারপরেও আপনারা দেখতে পাবেন এটা হচ্ছে আমাদের ফ্লোটিং পয়েন্ট। যদি আমাদের ভিজুয়ালি দেখে বিশ্বাস না হয়, এটা হচ্ছে আমাদের ফ্লোটিং পয়েন্ট ডেটা, রাইট? তেমনি নামপাইতে আমরা আমাদের ডেটা টাইপ কনভার্ট করতে হতে পারে বা ডেটা টাইপ কনভার্সন করতে হতে পারে। তো আমরা যে টাইপের ডেটাতে নিতে চাই সেই টাইপ আমরা একটা ফাংশনের মাধ্যমে এটা কনভার্ট করতে পারি। সেই ফাংশনটাকে বলে অ্যাস টাইপ ফাংশন। ওকে, এখানে দেখেন np.once। আচ্ছা, আমরা সহজ অ্যারে আগে কাজ করি, পরে আমরা ওই জিনিসগুলো শিখব। 13। ওকে, এখানে আমাদের যে ডেটাগুলো আপনারা দেখতে পাচ্ছেন, আমি আগে এটা ডেটা চেক করে দেখাই কোন টাইপ। তো আমরা একটু আগেই দেখেছি যে A4.D টাইপ, এটা যদি আমরা দিই তাহলে আমাদের এখানে দেখতে পাচ্ছি এটা হচ্ছে আমাদের ইন্টিজার ডেটা টাইপ, রাইট? তো এখন আমার ধরেন এই ডেটা আমার ইচ্ছা হলো যে আমি এইটা ইন্টিজার না ফ্লোটিং পয়েন্ট ডেটা টাইপে নিব। তাহলে জাস্ট যেটা করতে হবে অ্যারে ডট অ্যাস টাইপ, তারপরে আমাদেরকে কোন ধরনের ডেটা আমি নিতে চাই সেটা আমি এখানে আমাকে লিখতে হবে। তাইলে আমি এই অ্যারেটাকে কনভার্ট করতে চাই, তাহলে সেই অ্যারে ডট অ্যাস টাইপের মধ্যে আপনাকে লিখে দিতে হবে যে আপনি কোন টাইপের ডেটা চাচ্ছেন। যেমন আমি এখানে লিখেছি ফ্লোট 16, মানে ফ্লোট 16 বিটের ডেটাতে আমি এটা কনভার্ট করতে চাই। এই যে দেখেন, এখন এটা হচ্ছে আমাদের ফ্লোট 16 বিটের ডেটাতে কনভার্ট হয়ে গেছে। এখন ধরেন আপনি আবার এখন যদি আবার আপনি A4 ডট ডি টাইপ দেন, তাহলে কিন্তু আপনি দেখছেন এটা কিন্তু ইন্টিজারই আছে। তাহলে আমরা তো এটা কনভার্ট করলাম, ইন্টিজারই কেন আছে কেউ কি বলতে পারেন? আমরা তো এটা কনভার্ট করে ফেললাম যে এটা ফ্লোটিং, এই যে এখানে দেখাচ্ছে ফ্লোটিং পয়েন্ট, কিন্তু এটা ইন্টিজার দেখাচ্ছে কেন? কারো কোনো আইডিয়া আছে? এটা তো পরিবর্তন হয়নি, মানে কেন হলো না? আচ্ছা, পাইথনে ইন প্লেস চেঞ্জ হয় না। আমি যদি এটা চেঞ্জ করতে চাই তাহলে আমাকে একটা নতুন ভ্যারিয়েবলের মধ্যে নিতে হবে। যেমন আমি এটা A5 নামে আর একটা এর মধ্যে নিচ্ছি। হ্যাঁ, এখন যদি আমরা A5.D টাইপ দিই তাহলে এটা আমার পরিবর্তন দেখাবে। এই পরিবর্তনটা আমি এই ভ্যারিয়েবলের মধ্যে স্টোর করেছি, এজন্য আমার এই পরিবর্তনটা এখানে শো করবে। আর আগে যেটা করেছিলাম সেটা হচ্ছে যে এই A4টাকে আমি কল করেছিলাম, ঠিক আছে? তো A4 এখানে কনভার্ট হয়েছে, কিন্তু আমার ইন প্লেস চেঞ্জ হয়নি, ঠিক আছে? আচ্ছা, এইটা হচ্ছে আমরা কিভাবে এটা ক্রিয়েট করে সেটা আমরা দেখলাম।
আমরা একটা নামপাই অ্যারেকে চাইলেই লিস্টে কনভার্ট করে ফেলতে পারি। কিভাবে করা যায় এটা আমরা একটু দেখি। একটা নামপাই অ্যারে 1 2 3 4 5, এটা হচ্ছে আমাদের একটা নামপাই অ্যারে। তো আমি এটা A5 অ্যারে, এটাকে আমি লিস্টে কনভার্ট করতে চাই। একটা ফাংশন রয়েছে নামপাইয়ের, সেটা হচ্ছে টু লিস্ট। আমি অ্যারে ডট টু লিস্ট কল করলেই আমার এটা এই যে লিস্টে কনভার্ট হয়ে গেছে। আচ্ছা, এটা যে লিস্টে কনভার্ট হলো এটা আমরা কীভাবে বিশ্বাস করব? আমি এটা নতুন একটা ভ্যারিয়েবলের মধ্যে স্টোর করছি। ফর এক্সাম্পল এল মানে লিস্ট। হ্যাঁ, এখন যদি আমি এটা টাইপ দেখি তাহলে আপনি দেখবেন এটা আমাদের লিস্ট, এই যে লিস্টে কনভার্ট হয়ে গেছে। আচ্ছা, তাহলে আমরা উপরে A5 এর টাইপটা দেখে আসি। A5 যেটা ছিল সেটা হচ্ছে আমাদের অ্যারে, নামপাই অ্যারে। এই যে এনডি অ্যারে মানে নামপাইয়ের এন ডাইমেনশনাল অ্যারে। পরে আমরা কনভার্ট করলাম টু লিস্ট, মানে হচ্ছে লিস্টে কনভার্ট করেছি। সেটা কনভার্ট করার পরে আমি এল নামে ভ্যারিয়েবলের মধ্যে রেখেছি, টাইপ চেক করলাম, এটা হয়ে গেছে লিস্ট। নামপাই সম্পর্কিত যে কোনো ফাংশানের হেল্প নিতে আমরা জানি যে পাইথনের মানে ডকুমেন্টেশন অনেক ভালো, ওয়েল ডকুমেন্টেড। আমরা যদি চাই যে ডকুমেন্টেশনটা আমরা জুপিটার নোটবুকেই দেখে নিব, তাহলে আমরা কিভাবে এটা করতে পারি সেটা np.info, পাইথনে যেমন হেল্প ফাংশনটা আপনাকে ডকুমেন্টেশন দেখতে হেল্প করে, তেমনি নামপায়ে np.info এইটা আপনাকে যে কোনো টপিকের নামপায়ের ডকুমেন্টেশন দিবে। যেমন np.info, এরপরে আপনি যে ফাংশনটার ডকুমেন্টেশন দেখতে চান সেটা প্যারেন্থেসিস দেওয়া যাবে না। যেমন আমি এখানে লিখেছি np.lin স্পেস বা লিনিয়ার স্পেস। হ্যাঁ, তো ওকে, এখন আপনি এটার পুরো ডকুমেন্টেশন এখানে দেখতে পাবেন যে লিন স্পেস কীভাবে অ্যারে ক্রিয়েট করে, এই লিন স্পেস কীভাবে ব্যবহার করতে হয়, পুরোটা আপনারা এখান থেকে দেখতে পাবেন। ওকে, এই যে এখানে যেটা দেখতে পাচ্ছেন পুরোটাই আপনারা এখান থেকে দেখতে পাবেন। এই যে হ্যাঁ, যে কোনো কিন্তু যদি আমি এখানে লিন স্পেস একটা ফাংশন, তাহলে যদি আমি এখানে প্যারেন্থেসিস দিতাম তাহলে এটা আমাকে একটা এরর দিত। এই যে ওকে, এরর দিত, কারণ এখানে এটা ও ফাংশন হিসাবে কল করেছে, আমাকে এটা ফাংশন হিসাবে দেওয়া যাবে না আমাকে। ওকে, এই যে আমি যদি চাইতাম np.log অর্থাৎ log 10 এর ইয়েটা দেখতে চাই, এই যে আমার এখানে ডকুমেন্টেশনটা চলে আসবে। এটা হচ্ছে কিভাবে আমরা ডকুমেন্টেশন দেখতে পারি। আমি এটা কমেন্ট লিখে দিই একটা কমেন্ট। ওকে, এইভাবে হচ্ছে আমরা নামপাইয়ের ডকুমেন্টেশনটা দেখতে পারি ইনফো ফাংশনের মাধ্যমে। ওকে, এই পর্যন্ত কি আপনাদের কারো কোনো প্রশ্ন আছে? এই নোটবুকটাতে কারো কোনো প্রশ্ন? ওকে, এখন আমরা অ্যারে ক্রিয়েট করা শিখলাম। ওয়ান ডাইমেনশনাল, টু ডাইমেনশনাল বলতে কি বোঝায় সেটা শিখলাম। এখন যেটা দেখব সেটা হচ্ছে অ্যারে ক্রিয়েশন কিছু ফাংশন আছে, এই ফাংশনগুলো খুবই গুরুত্বপূর্ণ, এই ফাংশনগুলো আমাদেরকে ভালো করে জানতে হবে। তো প্রত্যেকটা ফাংশনের ডকুমেন্ট মানে কিভাবে ক্রিয়েট করতে হয় আমি এখানে দিয়ে দিয়েছি। প্রত্যেকটা ফাংশনে এখানে দেখতে পাচ্ছেন যতগুলো ফাংশন আমি এখানে ইনক্লুড করেছি, প্রত্যেকটা ফাংশনেরই এখানে আমাদের দেওয়া আছে। ঠিক আছে, আমাদের কি অনেক সময় প্রয়োজন হতে পারে যে আমরা প্রত্যেকটা এলিমেন্ট 0 হবে এরকম একটা অ্যারে আমাদের ক্রিয়েট করতে হবে, প্রত্যেকটা এলিমেন্ট 1 হবে এরকম অ্যারে আমাদের একটা ক্রিয়েট করতে হবে। তারপরে আমরা জানি আইডেন্টিটি ম্যাট্রিক্স বলে একটা ব্যাপার আছে, এরকম আমাদের ক্রিয়েট করতে হতে পারে। তো সেই জন্য আমাদের এই ফাংশনগুলো সম্পর্কে জানতে হবে। তো আমি প্রথমে নামপাইটা ইম্পোর্ট করলাম। প্রথমে জেনারেট অ্যারেজ ইউজিং জিরোস, এটা এই জিরো ফাংশনটা যেটা করে রিটার্নস অ্যান অ্যারে অফ গিভেন শেপ, মানে আমাদেরকে একটা শেপ দিয়ে দিতে হবে। শেপ কাকে বলে একটু আগে আমরা দেখে আসলাম। অ্যান্ড টাইপ ফিল্ড উইথ জিরো, অর্থাৎ আমাদের এখানে যে শেপটা সেটা আমি দিয়ে দিলাম, সেটা মানে পূরণ হবে মূলত জিরো দিয়ে, এই জিরো ফাংশনের মাধ্যমে। সিনট্যাক্সটা কি? np.zeros শেপ, এরপরে ডি টাইপ মানে ডেটা টাইপ আমাদেরকে এখানে পাস করে দিতে হবে বা পাস করে দিতে পারি। বাই ডিফল্ট সে ডেটা টাইপ নিয়ে নেয় একটা, আমরা চাইলে এটা দিতে পারি। শেপ মানে কি? ইন্টিজার, যে অর সিকোয়েন্স অফ ইন্টিজার্স, অর্থাৎ আমাদের এখানে আমরা জানি যে টাপল একটা সিকোয়েন্স। যেমন একটা জিনিস খেয়াল করেন, এখানে আমি এনপি
তারপরে এই ব্র্যাকেটের মধ্যে আবার 3 4 দিয়েছি, এটাকে বলা হয় টাপল। হ্যাঁ, অর্থাৎ আমরা এই শেপটা শুধু একটা ইন্টিজার হতে পারে অথবা সিকোয়েন্স অফ ইন্টিজার্স হতে পারে। আর ডি টাইপ মানে হচ্ছে ডিফল্ট ফ্লোট থাকে, ডিফল্ট হচ্ছে ফ্লোটিং পয়েন্ট, আমরা চাইলে ওটা ইন্টিজার করে নিতে পারি বা যে কোনো ডেটা টাইপে আমরা কনভার্ট করে নিতে পারি। তাহলে এই ফাংশনটা দুইটা আর্গুমেন্ট নাই বা প্যারামিটার, একটা হচ্ছে শেপ বা র্যাঙ্ক বা অর্ডার, আর একটা হচ্ছে ডি টাইপ। তো এখানে np.zeros প্রথমে আমি একটা ইন্টিজার পাস করেছি, যেটা এখানে বলা হয়েছে শেপ ইন্টিজার অর সিকোয়েন্স অফ ইন্টিজার। তো আমি এখানে শুধুমাত্র 3 দিয়েছি, মানে হচ্ছে আমি সিঙ্গেল একটা ইন্টিজার দিয়েছি। দেখেন 3টা এলিমেন্ট নিয়ে আমার এখানে একটা অ্যারে তৈরি হয়েছে, যার প্রত্যেকটার এলিমেন্ট হচ্ছে 0। ওকে, এখানে বলা আছে রিটার্নস অ্যান অ্যারে অফ গিভেন শেপ অ্যান্ড টাইপ ফিল্ড উইথ জিরোস। ওকে, আমি যদি এখানে 10 দিতাম তাহলে আমার 10টা এলিমেন্টের অ্যারে ক্রিয়েট করতো, যার প্রত্যেকটা এলিমেন্টের মান হবে 0। এরপরে ধরেন আমি এই 0 দিয়েই 3/4 একটা ম্যাট্রিক্স তৈরি করতে চাই, তাহলে আমাকে np.zeros এই ফাংশনটার মধ্যে একটা টাপল পাস করতে হবে 3/4। এইটা আমাদের, এই যে আমাদের এখানে একটা আমরা যদি বিশ্বাস না হয় তাহলে আমরা এই 02 মানে জেড দ্বারা বুঝিয়েছি 0 এরে, আমরা এটা শেপ যদি আমরা এখানে কল করি তাহলে আমরা এটা দেখতে পাচ্ছি যে হ্যাঁ, এখানে আমি দিয়েছিলাম 3/4, এটা আমার অ্যারেও ক্রিয়েট করেছে 3/4। ওকে, এটা হচ্ছে আমরা কিভাবে জিরোস ফাংশন দিয়ে নামপায়ে অ্যারে তৈরি করব। এরপরে ওয়ান্স অ্যান্ড জিরোস একই সেমভাবে ফাংশনটা কাজ করে। ঠিক আছে, এখানে আমরা প্রথমে একটা সিঙ্গেল ইন্টিজার পাস করলাম, এটার কাজ হবে প্রত্যেকটা এলিমেন্ট 1 দ্বারা পূর্ণ হবে। যেমন এখানে আমি 3 পাস করেছি, এজন্য আমাদের প্রত্যেকটা এলিমেন্ট, এখানে 3টা এলিমেন্ট 1 দ্বারা পূর্ণ হয়েছে। আমি যদি 10 দিতাম তাহলে এখানে আমাদের 10টা 1 তৈরি হতো। এখানে সেম, আমি এখানে 3/4 ম্যাট্রিক্স তৈরি করতে চাচ্ছি, যাদের যাদের হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই যে শেপটা একটু খেয়াল করেন, এখানে লেখা আছে ইন্টিজার অর সিকোয়েন্স অফ ইন্টিজার্স, মানে আমি এখানে একটা সিঙ্গেল ইন্টিজার পাস করতে পারি অথবা সিকোয়েন্স অফ ইন্টিজার পাস করতে পারি। যেমন এটা একটা টাপল, তো টাপল কি একটা সিকোয়েন্স। আমি এখানে 2টার এক্সাম্পলই দিয়েছি। শেপ আমরা একটা ইন্টিজার পাস করতে পারি অথবা সিকোয়েন্স অফ ইন্টিজার্স পাস করতে পারি, যেমন এটা একটা। আচ্ছা, ডি টাইপটা জাস্ট আমি এখানে এই যে ডি টাইপ ইকুয়াল ফর এক্সাম্পল np.int 64। ওকে, এই যে আমার এটা এখন ইন্টিজার টাইপের। ডিফল্ট কোন ধরনের থাকে? ফ্লোট। আমি এইটা ডেটা টাইপটা দিলাম ইন্টিজার 64। হ্যাঁ, পরবর্তীতে আছে আলোচনা, এই জন্য আমি এটা স্কিপ করে যাচ্ছিলাম, কারণ আমাদের একটা নোটবুকই আছে ডেটা টাইপ। এই যে ওকে, আচ্ছা, আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন আশা করি। ওকে, তাহলে আমাদের এখানে 3/4 একটা ম্যাট্রিক্স জেনারেট করবে, যার প্রত্যেকটার ইয়া হবে 1। ওকে, আমরা চাইলে এই শেপটা আমাদের যেটা এখানে লিখেছি যে মানে ইন্টিজার অর সিকোয়েন্স অফ ইন্টিজার্স, এটা আমাদের যে কোনো কিছু হতে পারে, রাইট? হ্যালো, ওকে, এখন ওকে, আমার কথা বোঝা যাচ্ছে? ওকে, এইটা হচ্ছে আমরা কিভাবে ওয়ান্স এই ফাংশনটা দিয়ে অ্যারে জেনারেট করতে পারি। এর পরের ফাংশনটা হচ্ছে অ্যারেঞ্জ, যেটা আমি একটু আগে বলেছি যে আমাদের লিস্ট যখন আমরা ক্রিয়েট করি তখন হচ্ছে রেঞ্জ ফাংশন ব্যবহার করি, আর যখন আমরা অ্যারে ক্রিয়েট করব তখন সেটা হচ্ছে অ্যারেঞ্জ। হ্যাঁ, অ্যারেঞ্জ ফাংশনটা স্টার্টিং পয়েন্ট নেয়, স্টপ এবং স্টেপ। আপনার এগুলো জানার কথা লিস্টে রেঞ্জ কীভাবে কাজ করে। এইখানে
ইনক্লুসিভ এবং এক্সক্লুসিভ বলে দুইটা ব্যাপার আছে, যে আমি কোনটা ইনক্লুডেড রাখতে চাই। পাইথন রিটার্ন করে রেঞ্জ এবং এরেঞ্জের বেলায় n-1, মানে আপনি যদি রেঞ্জের মধ্যে 10 পাস করেন তাহলে সেটা আপনাকে রিটার্ন করবে কত, 1 থেকে 9। যদি আপনি 10 ইনক্লুসিভ চান তাহলে আপনাকে 11 পাস করতে হবে। এই জিনিসটা একটু বুঝতে হবে। খেয়াল করেন, রেঞ্জ অফ 10, এটা আমাদেরকে 0 to 10 এখানে দিচ্ছে, বাট আমি যদি এটা লিস্ট ফাংশনের মধ্যে দিয়ে দিই, তাহলে এটা আমার রিটার্ন করলো কত, 0 থেকে 9। তার মানে 10 এখানে এক্সক্লুসিভ, মানে বাদ, এক্সক্লুডেড। ওকে, কারণ পাইথনের মানে রেঞ্জ ফাংশনটা যেটা করে সেটা হচ্ছে n-1 রিটার্ন করে। তাহলে এখানে যদি আমরা n-1 করি, n হচ্ছে 10, আর যদি আমরা মাইনাস করি 1, তার মানে হচ্ছে 9। ওকে, তো আমি যদি এই 10টা, মানে আমি যদি চাই যে আমার লিস্টের মধ্যে 10 ইনক্লুড থাকতে হবে, তাহলে আমাকে এখানে দিতে হবে 11, কারণ হচ্ছে আমাকে এটা রিটার্ন করবে n-1। আমার ভ্যালুটাও ওইভাবে সেট করতে হবে, যেমন আমি চেয়েছিলাম 0 to 10, এই জন্য আমার এখানে রিটার্ন করেছে 0 to 10। আমি চাইলে এই লিস্ট, এই রেঞ্জ ফাংশনটা কত থেকে শুরু করব সেটা আমি বলে দিতে পারি। যেমন ডিফল্ট নিয়েছে 0 থেকে, আমি চাই যে 1 থেকে 9 দেখাবে, 1 থেকে 9 এটা দেখালো। আমি যদি চাই যে 10 হচ্ছে ইনক্লুসিভ, নট এক্সক্লুসিভ, তাহলে আমি 1 to 10 দিলাম, এই যে 1 to 10 আমাকে দেখাবে। এখন এখানে একটা স্টেপের ব্যাপার আছে। স্টেপ মানে আমি চাই 1 থেকে 20 পর্যন্ত একটা লিস্ট, যেটার প্রত্যেকটার মাঝে গ্যাপ থাকবে 2, সেটাকে আমরা বলছি স্টেপ বা ইনক্রিজিং পয়েন্টস। এই যে দেখতে পাচ্ছেন 1, তাহলে এইটা যদি 2 করে মানে সামনে এগোই, স্টেপিং করে, তাহলে পরেরটা হবে 3, পরেরটা হবে 5, তারপরেরটা 7, কারণ এখানে 2 করে স্টেপিং হয়েছে। এই যে মেকানিজমটা দেখাইলাম, এরেঞ্জ ফাংশনটা সেম মেকানিজমে কাজ করে। ওকে, এই যে এরেঞ্জ, আমরা চাইলে এটার মধ্যে স্টার্ট, স্টপ, এই স্টেপ, এই কিওয়ার্ডগুলো লিখে দিতে পারি, নাও লিখতে পারি। যেমন আমি সেম অ্যারেটাই উপরে ক্রিয়েট করছি, আপনারা একটু খেয়াল করেন, np.arrange, আমি 1, 10, 2, এটা আমাদের অ্যারেটা কিন্তু ক্রিয়েট হয়েছে। হ্যাঁ, আমি কিন্তু লিখিনি স্টার্ট ইকুয়াল 1, স্টপ ইকুয়াল 10, স্টেপ ইকুয়াল 2, তা কিন্তু করিনি। হ্যাঁ, এই কিওয়ার্ডটা লিখলে মানে সুবিধা, যে আমি বুঝতে পারছি যে আমার এখানে স্টার্টিং এত ছিল, স্টপিং কত, এই আর কি। হ্যাঁ, ওকে, আমরা চাইলে এই যে নিচে অ্যানাদার ওয়ে লিখে দেওয়া আছে, খেয়াল করিনি, গেল। আমরা 3টা ফাংশন শিখলাম, জিরোস, ওয়ানস অ্যান্ড অ্যারেঞ্জ। সবচেয়ে গুরুত্বপূর্ণ পার্টটা হচ্ছে লিন স্পেস অ্যান্ড লগ স্পেস, এর পরবর্তীতে আছে। এই 2টা ফাংশন আমাদের খুব ভালো করে বুঝতে হবে, কারণ যখন আমরা রিয়েল ডেটা সেট হ্যান্ডেল করবো তখন আমাদের অনেক কনসেপ্ট আসবে ম্যাথমেটিক্যাল, যেটা আমাদের ভালোভাবে জানতে হবে। এখানে লিন স্পেস যেটা করে, এটা হচ্ছে ইকুয়ালি স্পেসড নাম্বারগুলা আমাদেরকে প্রোভাইড করে। হ্যাঁ, লিন স্পেস আমরা নাম শুনে বুঝছি, এটা লিনিয়ারলি স্পেস থেকে লিন স্পেস নামকরণ করা হয়েছে। তো এই ফাংশনটা এরেঞ্জ ফাংশনের মতো শুরু থেকেই আমাদের স্টার্টিং পয়েন্ট নেয়, তারপরে এন্ডিং পয়েন্ট। আর আমি এই পরে যেটা দিয়েছি একদম লাস্টের আর্গুমেন্ট, এখানে দেখতে পাচ্ছেন যে স্টার্ট, স্টপ, নাম, মানে আমি কতটা ডেটা পয়েন্টস চাচ্ছি, তারপরে ডেটা টাইপ দেওয়া যায়, এরপরে রেট স্টেপ দেওয়া যায়। হ্যাঁ, তো আমাদের এই 4টা হচ্ছে গুরুত্বপূর্ণ, এই 4টা আমরা ভালোভাবে খেয়াল করব। ঠিক আছে, তো এখানে আমরা যখন এটা রান করি তাহলে দেখেন এখানে আমাদের 9টা ডেটা পয়েন্টস আছে। 0 থেকে 0-র মধ্যে ডেটা পয়েন্ট আছে 9টা এবং লিনিয়ারলি স্পেসড আছে। দেখেন 0, এরপরে 0.5, তারপর 25, তারপরে 0.5, 0.75, 1, অর্থাৎ প্রত্যেকটার মধ্যে আমাদের ইভেনলি স্পেসড আছে, অর্থাৎ 0.25 করে ডিফারেন্স আছে। হ্যাঁ, আচ্ছা, এখানে যদি আমি চাইতাম যে এখানে আমার অ্যাকচুয়ালি 50টা ডেটা পয়েন্টস আসবে, তখন এই যে আমাদের 50টা ডেটা পয়েন্টস এসেছে। বাই ডিফল্ট এইটার ইয়াটা আছে হচ্ছে ফ্লোটিং পয়েন্ট ডেটা টাইপ। আমরা চাইলে এখানে ডেটা টাইপটা সিলেক্ট করে দিতে পারি। কীভাবে করতে হয় সেটা আমরা ইতিমধ্যেই দেখেছি। ওকে, যেমন এখানে 0 থেকে 100, এইটার মধ্যে 6টা ডেটা পয়েন্ট আমরা দেখতে চাই। এই যে 0 থেকে 100-এর মধ্যে
6টা ডেটা পয়েন্ট আমাদেরকে এখানে দিচ্ছে। অ্যারে অফ 1 to 5, 1 থেকে 5 পর্যন্ত আমাদের এখানে এন্ড পয়েন্ট ইকুয়াল ট্রু করে দেওয়া হয়েছে, মানে হচ্ছে এই যে 5 এটা আমাদেরকে দেখাবে, এই জন্য এন্ড পয়েন্টটা এখানে আমাদের ট্রু করা হয়েছে। ওকে, আচ্ছা, এই যে এন্ড পয়েন্ট ট্রু মানে হচ্ছে ফোর্সফুলি আমাদের এই যে এন্ড পয়েন্টটা এখানে কত ছিল, এই যে এইটা এন্ড পয়েন্ট না, এই যে দেখেন আমাদের এন্ড পয়েন্ট এখানে আছে। ওকে, আচ্ছা, এই যেখানে বলা আছে দেখেন স্পেসিফাইং এন্ড পয়েন্ট মানে কি, এন্ড পয়েন্ট ট্রু তার মানে ইনক্লুড 5, এন্ড পয়েন্ট ফলস মানে হচ্ছে এক্সক্লুডেড 5। একটু আগে মানে আমরা আলোচনা করে আসছি যে ইনক্লুসিভ আর এক্সক্লুসিভ বলতে কী বোঝায়। হ্যাঁ, আমি এন্ড পয়েন্ট এই যেটা আপনি এখানে দেখলেন, আমি ফর এক্সাম্পল এটা ফলস করে দিয়ে আপনাকে দেখাই। ফলস, এই যে এখানে কি আছে আমাদের এন্ড পয়েন্টটা নাই। হ্যাঁ, ওকে, এরপরে আমাদের এই যে রেট স্টেপ বলতে কি বোঝানো হয়েছে, রেট স্টেপ ফলস মানে ডাজেন্ট রিটার্ন দ্য স্টেপিং ভ্যালু, মানে আমাদের স্টেপিং ভ্যালুটা রিটার্ন করবে না, ঠিক আছে। আর যখন আমরা ট্রু করব, সরি, এন্ড পয়েন্ট ফলস, আচ্ছা হ্যাঁ, বাই ডিফল্ট অ্যাকচুয়ালি এই যে রেট স্টেপ যেটা ফলস ডাজেন্ট রিটার্ন দ্য স্টেপিং ভ্যালু। স্টেপিং ভ্যালু বলতে কি বোঝায়, একটু আগে আমরা আলোচনা করেছি। স্টেপিং ভ্যালু বলতে কি বোঝায়, মানে হচ্ছে আমাদের এই ডেটা পয়েন্টগুলোর মধ্যে কত ডিফারেন্স থাকে, যেমন এখানে ডিফারেন্স কত আছে 2, তাহলে এখানে আমাদের স্টেপিং ভ্যালু কোনটা 2। জি, সেমভাবে আমাদের এখানে লগ স্পেস, আচ্ছা, যখন আমাদের রেট স্টেপ ফলস করবো তখন ডাজেন্ট রিটার্ন স্টেপিং ভ্যালু, মানে হচ্ছে আমাদের স্টেপিং ভ্যালুটা রিটার্ন করবে না। এই যে এখানে কি আছে ফলস, হ্যাঁ, এখানে কি কত করে স্টেপিং হয়েছে সেটা আমার দেখাচ্ছে না, কিন্তু এই যে এখানে আপনাকে দেখেন ছোট্ট করে লেখা আছে স্টেপিং ভ্যালু, এটা মানে হচ্ছে এই অ্যারেগুলোর মধ্যে স্টেপিং ভ্যালু হচ্ছে এটা, দেখেন এই ফার্স্ট ব্র্যাকেটের পরে এটা এখানে দেওয়া আছে, বুঝতে পেরেছেন? হ্যাঁ, থ্যাংক ইউ। এরপরে হচ্ছে জেনারেট অ্যারেজ ইউজিং লগ স্পেস, যেটা বললাম লিনিয়ার স্পেস এবং লগ স্পেস, এই দুটোর মধ্যে পার্থক্য আপনারা নিশ্চয়ই বুঝছেন যে লিনিয়ার স্পেসে আমরা যেটা করলাম এই যে ভ্যালুগুলোকে লগারিদম মানে লগারিদমিক স্কেলে এটাকে রিটার্ন করবে, রিটার্নস ইকুয়াল স্পেস নাম্বারস উইদিন দ্য গিভেন রেঞ্জ বেসড অন দ্য লগ স্কেল, মানে হচ্ছে আমরা এখানে লিনিয়ার স্কেলে যেটা দেখলাম, আপনারা নিশ্চয়ই যারা স্পেসেসে কাজ করেছেন, দুই ধরনের স্কেলে ডেটা ভিজুয়ালাইজ করা যায়, একটা হচ্ছে লিনিয়ার স্কেল আর একটা লগ স্কেল, রাইট? হ্যাঁ, তো এই কনসেপ্টটাও সেম। ওকে, তো এখন এই যে আমরা 1 থেকে 10 পর্যন্ত লগ স্পেস মানে লগ স্কেলে 1 থেকে 10 পর্যন্ত এগুলো আমরা দেখব, এবং নাম ইকুয়াল 5 মানে হচ্ছে আমি 5টা ডেটা পয়েন্ট চাই। এই যে এগুলা সবই আমাদের এই যে এন্ড পয়েন্ট ট্রু, মানে বুঝতে পারছেন যে এখানে আমাদের ইনক্লুসিভ এক্সক্লুসিভের যে ব্যাপারটা সেটা রিটার্ন করেছে। এবং এখানে আমি আরেকটা জিনিস করতে পারি, আপনি এখানে একটা জিনিস দেখেন, বেজ নামে একটা ব্যাপার আছে, রাইট? বেজ আর লগ সাধারণত আমরা জানি 10 ভিত্তিক, তারপরে 2 ভিত্তিক, রাইট? তো আমরা চাইলে এখানে এই যে বেস সিলেক্ট করে দিতে পারি। একটা জিনিস মনে রাখতে হবে, অবশ্যই এটা আমাদের ফ্লোটিং পয়েন্টে দিতে হবে। তো এইটা আমরা কি করেছি যে 2.0, মানে আমরা এটা বেসটা উপরে যেটা ছিল বাই ডিফল্ট এটা হচ্ছে আমাদের 10 ভিত্তিক লগ বা লগ 10 যেটাকে আমরা বলি। তা আমরা যদি চাই যে আমাদের প্রয়োজন হতে পারে যে আমরা এইটা মানে 2 ভিত্তিক লগে এটা কাজ করব, তখন আমরা এই যে হ্যাঁ এখানে জাস্ট আমরা বেসটা সিলেক্ট করে দেব। এরপরে যেটা রয়েছে জেনারেট কনস্ট্যান্ট অ্যারেজ ইউজিং ফুল, মানে আমাদের কনস্ট্যান্ট অ্যারে, মানে ধরেন অ্যারের সবগুলা এলিমেন্ট একটা নাম্বার হবে, এটাকে আমরা বলছি কনস্ট্যান্ট অ্যারে। তো এই কনস্ট্যান্ট অ্যারে ক্রিয়েট করা যায় ফুল ফাংশনটার মাধ্যমে। হ্যাঁ, তো এটা যেটা করতে হবে, প্রথমে ফুল ফাংশনটার মধ্যে আমাদের সিকোয়েন্স অফ ইন্টিজার, মানে আমি কোন শেপের ম্যাট্রিক্স দেখতে চাই, যেমন আমি এখানে 2/2, এখন এই 2/2 ম্যাট্রিক্সটা তৈরি হবে, আমরা আগে এই কনস্ট্যান্ট ম্যাট্রিক্সটার কনসেপ্টটা আপনাদের সাথে একটু শেয়ার করি। সেটা হচ্ছে আমরা নিশ্চয়ই এই ম্যাট্রিক্সটা হচ্ছে আমাদের 2/2 ম্যাট্রিক্স, রাইট? এখানে প্রত্যেকটা মানে এই যে অ্যাকচুয়ালি ম্যাট্রিক্সের প্রত্যেকটা যে উপাদান এগুলোকে বলে ভুক্তি, আপনারা নিশ্চয়ই জানেন এটা।
তো এই যে 7777, তাহলে এটা কি একটা কনস্ট্যান্ট ম্যাট্রিক্স আমরা বলতে পারি। হ্যাঁ, তো এই কনস্ট্যান্ট ম্যাট্রিক্সটা তৈরি করা হয় মূলত ফুল ফাংশনটা দিয়ে। তো এটা কত বাই কত ম্যাট্রিক্স? 2x2 ম্যাট্রিক্স, কারণ এটা আমাদের দুইটা রো আছে, দুইটা কলাম আছে। তো এইটা আমরা যখন ক্রিয়েট করব নাম পায়ে, তখন এই যে ফুল, এটার মধ্যে আমরা সিকোয়েন্সটা পাস করব, মানে আমাদের অর্ডারটা, যেমন আমি 2x2, আর এই 2x2 ম্যাট্রিক্সটা ফিল হবে 7 দিয়ে, মানে কনস্ট্যান্ট কত এখানে 7। আমরা যদি দেখি এই যে 7, যেটা আমরা একটু আগে আপনাদেরকে স্কেচ করে দেখালাম এটা। হ্যাঁ, আচ্ছা, আমরা সবাই জানি আইডেন্টিটি ম্যাট্রিক্স নামে একটা ব্যাপার আছে। আমরা যখন আইডেন্টিটি ম্যাট্রিক্স, যেমন আমি এটা রান করে দেখাই, এই যে 1, একটা ম্যাট্রিক্সের একটু আগেই আমরা যদি এটা একটু দেখি যে A11, A12, A13, B21, B23, B22 হবে, B23, C31, C32, C এটা হবে 33। হ্যাঁ, ঠিক আছে। এই যে এইটাকে বলে মুখ্য কর্ণ। হ্যাঁ, এটা আপনাদের জানার কথা, এইটা। ঠিক আছে, তো এইখানে যখন আমরা আইডেন্টিটি ম্যাট্রিক্স ক্রিয়েট করব, তখন আমাদের ব্যাপারটা হচ্ছে এই যে এই মুখ্য যে কর্ণ আছে, এই কর্ণের ভ্যালুগুলো মূলত 1 হয়, আর এই গৌণ যেটা সেটা হবে 0। এটাকে আমরা বলছি আইডেন্টিটি ম্যাট্রিক্স। ইনশাল্লাহ আমাদের একটা আছে, এই যে ভেক্টর অ্যান্ড ম্যাট্রিক্স, তখন আমাদের আরও ক্লিয়ার হবে ব্যাপারটা। তো এই ফাংশনটা যেটা করে, আমাদের এই আইডেন্টিটি ম্যাট্রিক্সটা ক্রিয়েট করতে হেল্প করে। শুধু আমাদের এখানে একটা ইন্টিজার পাস করে দিতে হবে। যেমন আমি যদি এখানে 3 দিই, তাহলে আমাদের এখানে 3/3, মানে স্কোয়ার ম্যাট্রিক্সটা আমাদের এখানে দিচ্ছে 3/3। যদি আমি এখানে 4 দিই, তাহলে আমাদের এটা 4/4 ম্যাট্রিক্স ক্রিয়েট করবে। ওকে, এই হচ্ছে আমাদের আইডেন্টিটি ম্যাট্রিক্সটা কীভাবে ক্রিয়েট করতে হয়। আমি এখানে 2 দিই না, এলে কনফিউজড হবেন যখন দেখবেন। এইটা নামপাই ব্যবহার করার আরেকটা অন্যতম কারণ হচ্ছে, এটা লিনিয়ার অ্যালজাব্রার যে প্রবলেমগুলো আছে সেটা খুব ভালোভাবে সলভ করতে পারে নামপাই। আরেকটা ব্যাপার আছে, ফুরিয়ার ট্রান্সফর্ম এবং র্যান্ডম নাম্বার ক্যাপাবিলিটিস রয়েছে নামপাইয়ের। তো র্যান্ডম নাম্বার ব্যবহার করে কীভাবে অ্যারে জেনারেট করা যায় সেটা এখন আমরা দেখব। তো র্যান্ডম নাম্বার জেনারেট করা, মানে করার জন্য নামপাইয়ের random.rand, নামপাইয়ের সাব প্যাকেজ হচ্ছে র্যান্ডম। হ্যাঁ, তো এইটা যখন আমরা ক্রিয়েট করতে চাবো, তখন np.random, র্যান্ড একটা ফাংশন, এই র্যান্ডমের আন্ডারে র্যান্ড একটা ফাংশন, নামপাইয়ের আন্ডারে র্যান্ডম, এই র্যান্ডমের আন্ডারে হচ্ছে র্যান্ড, এই জন্য আমি লিখেছি নামপাই, এটার আন্ডারে র্যান্ডম, তারপরে র্যান্ড ফাংশনটা আছে np random.rand 5। তার মানে এখানে ক্রিয়েট অ্যান অ্যারে উইথ র্যান্ডমলি জেনারেটেড 5 ভ্যালুস, অর্থাৎ আমাদের এইটা র্যান্ডমলি জেনারেট হবে। আমি একটু যদি দেখাই, এটা রান করলাম, এখন যদি এটা আবার রান করি, দেখবেন ভ্যালুগুলো চেঞ্জ হচ্ছে, মানে র্যান্ডমলি এটা পরিবর্তন হচ্ছে। হ্যাঁ, এটা হচ্ছে কীভাবে আমরা এটা একটা 1 ডাইমেনশনাল অ্যারে ক্রিয়েট করলাম উইথ হেল্প অফ র্যান্ডম নাম্বার। আমরা যদি চাই যে এইটা আর বাই, মানে m/n বলতে কী বোঝাচ্ছি, এই যে ম্যাট্রিক্সটা, এটাকে আমরা m/n, মানে হচ্ছে এই ম্যাট্রিক্সের অর্ডার, এইভাবে আমরা ডিফাইন করতে পারি। m হচ্ছে রো, এই n হচ্ছে কলাম, তার মানে m/n ম্যাট্রিক্স। তো আমরা যদি চাই যে এটা m/n ম্যাট্রিক্স আমরা ক্রিয়েট করব, জাস্ট এই র্যান্ড ফাংশনের পরিবর্তে র্যান্ডম ফাংশনের এখানে আমরা জাস্ট এখানে সেই টাপল হিসাবে আমরা অর্ডারটা পাস করে দেবো। যেমন 2/2 ম্যাট্রিক্সটা আমরা এখানে ক্রিয়েট করতে চাচ্ছি, তাহলে এটা হচ্ছে আমাদের 2/2 ম্যাট্রিক্সটা র্যান্ডম নাম্বার দিয়ে জেনারেট হলো। আমরা চাইলে এখানে 4/5 ম্যাট্রিক্সটা জেনারেট করতে পারি। হ্যাঁ, আচ্ছা, আমরা যে কোনো অ্যারেকে একটা নাম্বার দ্বারা গুণ করে নিতে পারি, মানে গুণ করে ফেলতে পারি একটা স্কেলার ভ্যালু দিয়ে। যেমন এখানে দেখেন, এখানে আমরা যে র্যান্ড, এখানে একটা পাস করেছি সিকোয়েন্স 6/7, এটা একটা 6/7 ম্যাট্রিক্স, এটাকে আমরা 100 দ্বারা গুণ করেছি। হ্যাঁ, যে র্যান্ডমলি যে অ্যারেটা জেনারেট হবে সেটার আমরা গুণ করেছি 100 দিয়ে। এটা একটা টেকনিক, এখানে যে বলা হয়েছে যে 6/7 অ্যারে অফ র্যান্ডম ফ্লোটস বিটুইন 0 to 100। ওকে, এটা হচ্ছে আমরা এই 100 দ্বারা গুণ করলাম, মানে হচ্ছে 0 to 100-এর মধ্যে থেকে আমাদের এই নাম্বারগুলো জেনারেট হবে। এখানে এই যে 0 to 4, এখানে আমরা একটা সাইজ দিয়েছি র্যান্ডেন্ট। আপনারা এখানে দেখতে পাচ্ছেন প্রত্যেকটা নাম্বার ফ্লোটিং পয়েন্টে আছে। এখন আমি যদি চাই যে এটা ইন্টিজার হবে,
যে নাম দেখে বুঝতে পারছেন র্যান্ড ইন্ট মানে হচ্ছে র্যান্ডমলি জেনারেট হবে বাট ইন্টিজার। তো এনপি ডট র্যান্ডম র্যান্ড ইন্ট, এখন এখানে 5 পাস করেছি, তারপরে হচ্ছে অর্থাৎ এই যে 0 to 4, নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন যে পাইথন রিটার্ন করবে n-1, তাহলে 0 to 4 কেন, আমরা 0 to 5 হবে না, 0 to 4, কারণ হচ্ছে আমাদের n-1 রিটার্ন করবে। এটা হচ্ছে আমাদের, আমরা 0 to 5 মধ্যে 2/3 একটা ম্যাট্রিক্স আমি জেনারেট করতে বলেছি, যেটা এখানে এটা যে র্যান্ডমলি জেনারেট হচ্ছে আপনারা কয়েকবার রান করলে বুঝতে পারবেন, এবং প্রত্যেকবারই জেনারেট হবে 0 to 5 মধ্যে। ওকে, এইটা হচ্ছে আমাদের র্যান্ড এবং র্যান্ডম ফাংশনটা কিভাবে কাজ করে সেটা আমরা দেখলাম। এরপর হচ্ছে আমরা চাইলে এমটি অ্যারে ক্রিয়েট করতে পারি। জাস্ট এমটি ফাংশনটার মধ্যে আমরা একটা সিঙ্গেল ইন্টিজার অথবা সিকোয়েন্স অফ ইন্টিজার্স পাস করতে পারি। যেমন এটা হচ্ছে আমাদের 1 ডাইমেনশনাল, যখন আমরা সিঙ্গেল ইন্টিজার পাস করব সেটা হবে আমাদের 1 ডাইমেনশনাল, যখন আমরা মানে সিকোয়েন্স অফ ইন্টিজার্স পাস করব তখন সেটা হবে আমাদের 2 ডাইমেনশনাল। এই যে এটা হচ্ছে আমাদের 2x2 একটা ম্যাট্রিক্স, এইটা জেনারেট হয়েছে। ওকে, এই যে শেষে তখন কামরুল ভাই যেটা প্রশ্ন করলেন যে ডেটা টাইপের, ওটা তো দেখালেন না, তো এই যে আমি শেষে রেখেছিলাম, এটা হচ্ছে যে আমরা চাইলে যে কোনো ম্যাট্রিক্সের অর্ডারের শেষে, এটা যেমন অর্ডার, এটার শেষে আমরা ডেটা টাইপটা এখানে ডিফাইন করে দিতে পারি। এই যে আমাদের ডেটা টাইপ ডিফাইন্ড হয়ে গেছে এবং এটা আমাদের ম্যাট্রিক্সটা ক্রিয়েট হয়েছে। ওকে, এইটা হচ্ছে কিভাবে আমরা অ্যারে ক্রিয়েশন ফাংশন দিয়ে অ্যারে জেনারেট করতে পারি। এই নোটবুকে কারো কোনো প্রশ্ন আছে? এই নোটবুকটাতে কারো কোনো প্রশ্ন আছে? যাক, ওকে, থ্যাংক ইউ। এরপরে আসি, এখন আমরা খুব দ্রুত আগাইতে পারবো। ডেটা টাইপস পাইথনে স্ট্রিংস, ইন্টিজার্স, ফ্লোটস, বুলিয়ান অ্যান্ড কমপ্লেক্স, এই ডেটা টাইপগুলো আছে এবং আপনারা পাশে অবশ্যই উদাহরণ দেখতে পাচ্ছেন। নামপায়ে যে ডেটা টাইপগুলো আছে এখানে তার একটা লিস্ট আমি দিয়েছি এবং সেই লিস্টের পুরো ব্যাখ্যাটা আপনারা এখানে এই টেবিল থেকে পাবেন। যেমন BOOL আন্ডারস্কোর, এটা অ্যাকচুয়ালি বুলিয়ান টাইপের ডেটা, এটাকে নামপাই এই যে বুল আন্ডারস্কোর এই হিসাবে দেখায়। তো বুলিয়ান মানে কি ট্রু আর ফলস। তারপরে যে ইন্টিজার্স, আচ্ছা আপনাদের এখান থেকে আমি যেটা বলবো সব ডেটা টাইপ আপনাদের আমি এটা কিন্তু জানার জন্য দিয়েছি, কাজের জন্য যে জিনিসগুলো লাগবে সেটা আমরা বেশি ফোকাস করব। তো আমি সেগুলাই বলছি। ইন্ট 16 মানে ইন্টিজার 16 বিটস, ইন্ট 32, ইন্ট 64 এগুলা, এবং ফ্লোট 16, ফ্লোট 32, ফ্লোট 64। ওকে, এই যে দুইটা দেখাইলাম, আর একটা হচ্ছে বুল মানে বুলিয়ান ডেটা টাইপটা হচ্ছে দেখায় BOOL আন্ডারস্কোর, এটা ইদার ট্রু অর ফলস হতে পারে। এই ডেটা টাইপগুলো আপনারা মাথায় রাখবেন, যেটা আমি এখনই আপনাদের সাথে আলাপ করলাম আর কি। আর এই প্রত্যেকটা ডেটা টাইপ আপনারা অ্যাক্সেস করতে হলে np.data type name, যেমন আমরা যখন ফ্লোট 16 লিখবো ফ্লোট 16। ওকে, হ্যাঁ, যখন আমরা np.bool এটা দিতে চাই আন্ডারস্কোর দিলে আমাদের ট্রু আর ফলস এটা নিবে। তো এইটা হচ্ছে ডেটা টাইপের তো অলরেডি আমরা এটা পড়েছি কিভাবে আমরা ফিক্সড ডেটা টাইপ ব্যবহার করতে পারি। তো আমরা এখানে প্রথমে একটা অ্যারে ক্রিয়েট করলাম যেটা নাম্বার নিয়েছে, আর এখানে দেখতে পাচ্ছেন ক্রিয়েট এ নাম্পাই অ্যারে উইথ স্ট্রিংস, যেমন জিম, টিম, মিম, আমি 3 জনের নাম লিখেছি। এইটা হচ্ছে আমাদের স্ট্রিং দিয়ে কীভাবে অ্যারে ক্রিয়েট করে সেটা। আমি যদি এখন ডেটা টাইপ চেক করতে চাই তাহলে এই যে দেখতে পাচ্ছেন ডট ডট ডি টাইপ, ডেটা টাইপ int 4, আর স্ট্রিংটা এটা দেখাবে এই যে U3, তার মানে এইটা মিন করে আমাদের এই ডেটাটা হচ্ছে স্ট্রিং ডেটা টাইপ। আচ্ছা,
আমরা যদি একটা ফিক্সড ডেটা টাইপ হিসাবে অ্যারে ক্রিয়েট করতে চাই, তো কিভাবে কি করতে হবে, জাস্ট আমাদের কমা দিয়ে ডেটা টাইপটা এখানে ডি টাইপ ইকুয়াল এই আমাদের ডেটা টাইপটা লিখতে হবে। যেমন আমি এইখানে একটা ভিন্নভাবে লিখেছি, দুইভাবে লেখা যায়। একটা হচ্ছে ডি টাইপ ইকুয়াল ফ্লোট 32 এটা লিখেছি দেখেন স্ট্রিংয়ের মধ্যে। আবার চাইলে আমরা ডি টাইপ ইকুয়াল এনপি ডট ফর এক্সাম্পল ইন্ট 64 এভাবেও লিখতে পারি। যেমন দেখেন এটা আমাদের ইন্টিজার 64-এর আর আমরা চাইলে ডি টাইপ ইকুয়াল ডাবল কোটের মধ্যে জাস্ট ডেটা টাইপের নামটাও পাস করতে পারি। এই যে এটা হচ্ছে আমাদের ফ্লোট 32 ডেটা টাইপটা তৈরি হয়েছে। এই যে এটা যদি আমরা এখন চেক করি ফ্লোট 32, এটারও যদি আমরা টাইপ চেক করি বি ডট টাইপ, এই যে ইন্ট 64। আমরা যদি এখন এই অ্যারেটার আচ্ছা এইটা তো বোঝাইতে হলো আপনাদের মানে আচ্ছা আপনার মানে বাইনারি ডেটা সম্পর্কে তো আপনার ধারণা আছে, রাইট? হ্যাঁ, তো এই ডেটা টাইপগুলোকে 60 বিট মানে 16, 32, 64, এই যে 60 বিট এবং 16, 32 বিট 40, এইটা মানে হচ্ছে যে ফর এক্সাম্পল আমি একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম ইন্ট, এইটা মানে হচ্ছে যে এই 16 বিটে মানে কত সংখ্যক ভ্যালু হোল্ড করতে পারে সেটা আমি এটা রিটার্ন করে মানে ডিফাইন করে দিলাম। হ্যাঁ 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 অবশ্যই মানে এই প্রত্যেকটা এটা আসলে অনেক বিশদ একটা আলোচনার ব্যাপার। এই আপনার প্রত্যেকটা ডেটা টাইপের যেমন 32 আপনি নিশ্চয়ই বুঝছেন যে এটার থেকে এই 32 যখন আমরা ব্যবহার করব তখন আমাদের বেশি সংখ্যক নাম্বার হোল্ড করতে পারবে বা ধারণ করতে পারবে। ভ্যারিয়েবল মানে তো আমরা একটা কন্টেইনার হিসাবে চিন্তা করতে পারি, রাইট? তো ওই ডেটা টাইপটা যখন আমরা ডিক্লেয়ার করি তখন আমরা এমন মানে ডিক্লেয়ার করার উদ্দেশ্য থাকেই ওটা যে আমার এখানে কত সংখ্যক ভ্যালু হোল্ড করতে পারে। আচ্ছা এইটা খুব বেশি একটা কাজের মানে আপনার এইটা কোনো মানে ইম্প্যাক্ট ডেটা অ্যানালিস্ট হিসাবে খুব একটা কাজে আসবে না। যার এই ডেটাগুলো ইন্টিজার এবং ফ্লোট এই দুটো যদি আপনি বোঝেন তাহলে অ্যানালাইসিসে কোনো সমস্যা নেই। এইগুলা হচ্ছে যারা প্যাকেজ ডেভেলপ করে, ঠিক আছে, তাদের ইন ডিটেল জানার প্রয়োজন আছে। আমার কথা বুঝছেন? যখন ধরেন আপনি একটা ডেটা সেট নিয়ে কাজ করবেন তাহলে ওই ডেটা সেটে দুই ধরনের ডেটা থাকতে পারে, হয় ডিসক্রিট না হলে কন্টিনিউয়াস হলে ফ্লোট, আর যদি ডিসক্রিট হয় তাহলে সেটা ইন্টিজার। হ্যাঁ, তো ফর এক্সাম্পল ধরেন আপনার হাতে একটা ডেটা সেট আছে, হ্যাঁ, ওই ডেটা সেটে রোল নাম্বার, স্টুডেন্টের রোল নাম্বার, এটা তো কন্টিনিউয়াস হতে পারে না, রাইট? কিন্তু ওই ডেটা সেটে ওই রোল নাম্বারটা আপনার কন্টিনিউয়াস আছে, তাহলে কি ওই ডেটা এটাকে বলে ডেটা অ্যানোমালি বা ডেটা এরর্স। তাহলে ওই ডেটাটাকে আপনার কি কনভার্ট করে নিতে হবে না? হ্যাঁ, সেই জন্য আমাদের এই ডেটা টাইপগুলো সম্পর্কে জানা দরকার। আই হোপ উত্তরটা পেয়েছেন। ওকে, এরপরে ফাইন্ড বাইট সাইজ, এই যে যেটা এখন বললাম যে কত বাইট, যেমন এখানে এই যে অ্যারেটা আমি তৈরি করলাম এটা মেমোরিতে কত বাইট জায়গা নিয়েছে সেটা আমি বের করতে পারি এন বাইটস দিয়ে। ওকে, যেমন এস এটা 32, তাহলে এখানে আপনি একটু খেয়াল করেন, এটা আমরা যে এটা ক্রিয়েট করলাম এই যে এটা ছিল আমাদের ইন্টিজার, রাইট? এটা কতটুকু জায়গা নিয়েছে? 72। স্ট্রিং কতটুকু নিয়েছে? 36। হ্যাঁ, এখন এই যে এই বিটা ছিল আমাদের কোন ধরনের ম্যাট্রিক্স? এই যে দেখেন ইন্টিজার 64, তাহলে ইন্টিজার 64-এর জন্য কত বাইট জায়গা নেই বুঝতে পারছেন ব্যাপারটা? হ্যাঁ, এই এন বাইটস দিয়ে আমরা কতটুকু জায়গা করে সেটা আমরা করতে পারি। আসল জায়গাটা হচ্ছে যে এইটা এস টাইপ, যেটা আমরা একটু আগে দেখে আসলাম যে আমাদের ডেটা টাইপ একটা ডেটা সেট যখন আপনি হাতে পাবেন তখন আপনাকে যেহেতু পান্ডাস এই নামপাই দ্বারা মানে পান্ডাসের ফাংশনালিটিগুলো নামপাইয়ের উপর নির্ভর করে, তার মানে কি আগে আমার নামপাই সম্পর্কে ধারণা রাখতে হবে, তাই তো? মানে ডেটা অ্যানালাইসিস যখন আমরা করব তখন ওই আমরা যে লাইব্রেরিটা ব্যবহার করব সেটা হচ্ছে পান্ডাস। তো পান্ডাসটা এই নামপাইয়ের উপর নির্ভর করে, এই জন্য আমি খুঁটিনাটি এখানে আপনাদের দেখাই দিচ্ছি যাতে আমরা যখন রিয়েল ডেটা নিয়ে কাজ করব তখন আর অসুবিধা না হয়। আচ্ছা, তো এখন এই যে
এইটা আমি ফ্লোর 32তে যে আচ্ছা এই অ্যারেটা খেয়াল করেন, এই অ্যারেটা আছে আমাদের। টাইপটা চেক করি। টাইপ বলতে ডেটা টাইপ অ্যারে ডট ডি টাইপ, এটা আছে। যেমন রোল নাম্বারের কথাই বললাম, ধরেন এটা আপনার কাছে একটা রিয়েল ডেটা সেট, এটা রোল নাম্বার আছে ফ্লোটিং পয়েন্টে, ফ্লোটিং পয়েন্ট আছে, এটা আপনাকে ইন্টিজারে কনভার্ট করতে হবে। তখন এই যে অ্যাস টাইপ, হ্যাঁ, এরপরে স্ট্রিং, তারপরে আপনি এটা কোন টাইপের ডেটা নিতে চান। যেমন আমি এটা পাস করেছি ইন্টিজার। এই যে এটা এখন যদি আমি এটা চেক করি, দেখেন এটা হচ্ছে আমাদের ইন্টিজার টাইপের ডেটা। বুঝতে পারছেন? ওকে, তাহলে আমরা ডেটা টাইপগুলো নিয়ে কাজ করা বুঝলাম। এখন আমরা একটা অ্যারে থেকে কিভাবে, আপনারা নিশ্চয়ই লিস্ট ইন্ডেক্সিং করেছেন, স্লাইসিং করেছেন, সেমভাবে কিভাবে আমরা নামপাইতে অ্যারে স্লাইসিং এবং ইন্ডেক্সিং করতে পারি সেটা দেখব। তার আগে ইন্ডেক্সিং নিয়ে যতটুকু বলেছি সেটাই আরেকটু এক্সটেন্ড করব। এইটা বুঝলে আপনারা মানে নিজের থেকেই করতে পারবেন। ধরেন এইটা হচ্ছে আমাদের মেমোরি ব্লক, মানে আমরা যখন একটা অ্যারে তৈরি করছি তখন এইটা হচ্ছে ধরেন এক একটা ব্লক আর কি, 1 2 3 4 5 6 7 8, এখানে মোট এলিমেন্ট আছে 8টা। তাহলে এই প্রত্যেকটা এলিমেন্টের মেমোরিতে এক একটা পজিশন আছে। পাইথনে সেটা শুরু হয় 0 দিয়ে। তাহলে 0 1 2 3 4 5 6 7। এই যে আমরা লেফট টু রাইট এই ইন্ডেক্সিং করে গেলাম, এইটাকে আমরা বলবো পজিটিভ ইন্ডেক্সিং। ওকে, পজিটিভ ইন্ডেক্সিং। আর যখন আমরা পেছন থেকে মানে রাইট টু লেফট আসবো, তখন এটা শুরু হবে -1 থেকে, -2 -3 -4 -5 -6 -7 -8। এইটাকে বলে রিভার্স ইন্ডেক্সিং বা ওকে, এটাকে বলে রিভার্স ইন্ডেক্সিং। তাহলে আমরা লেফট টু রাইট যখন ইন্ডেক্সিং করব সেটাকে আমরা বলবো হচ্ছে ফরওয়ার্ড ইন্ডেক্সিং বা পজিটিভ ইন্ডেক্সিং। আর লেফট টু রাইট মানে রাইট টু এই পাশ থেকে যখন আসবো তখন সেটাকে আমরা বলবো হচ্ছে মানে রিভার্স ইন্ডেক্সিং বা নেগেটিভ ইন্ডেক্সিং। এখন ধরেন এইটা হচ্ছে আপনার একটা অ্যারে এ, আপনি এই এ অ্যারে থেকে 5 এই এলিমেন্টটা বের করে নিয়ে আসতে চাচ্ছেন, তাহলে আপনাকে এই হাত মানে কি বলে আন্দাজে করে বেড়াইলে হবে না, ঘুটে বেড়াইলে হবে না, একটা স্পেসিফিক লোকেশন ধরে ডাকতে হবে, তাহলে ও এখান থেকে বের হয়ে আসবে। তাহলে আমরা এই 5টা কততম পজিশনে আছে 4, তাহলে এইটা মানে এক্সট্র্যাক্ট করে বা বের করে নিয়ে আসার বুদ্ধি হলো পাইথনে স্লাইসিং করা হচ্ছে অ্যারেটার নাম হচ্ছে এ। আমি বের করতে চাচ্ছি এখানে কততম পজিশনে আছে, সেটাকে আমরা স্কোয়ার ব্র্যাকেটের মধ্যে দিয়ে দিব। 4তম পজিশনে আছে, মানে এই যে ইন্ডেক্স 4-এ আছে। এখন এইটা যখন আমি পাইথনে দেবো সেটা রিটার্ন করবে 5। ওকে, এখন ধরেন আমি চাই যে একদম লাস্টের এলিমেন্টটা দিবে, তখন আমরা দুইভাবে কাজটা করতে পারি। যদি আমি জানি যে এটা 7 নম্বর ইন্ডেক্সে আছে, এটা করতে পারি। সবচেয়ে সহজ বুদ্ধি হলো যে আমরা -1 দ্বারা যখন এটা কল করব এইভাবে, তখন একদম আমাদের লাস্টের ইন্ডেক্সটা দিয়ে দিবে। ওকে, এখন ধরেন আপনি চাচ্ছেন যে 2 থেকে 4 আপনাকে রিটার্ন করা দরকার বা আপনি চান, তাহলে এখন আপনারা একটু চিন্তা করে দেখেন যে 2 1 থেকে 3 এই ইন্ডেক্সগুলো কভার করে, কিন্তু পাইথন যখন আপনি এই যে এ ধরেন আপনি এখানে 1 পাইথনের থেকে এই কথাটা ট্রান্সলেট করে কোলন দিয়ে, তাহলে 1 থেকে 3 এইটা যখন আমরা লিখব তখন আপনারা ভাবতে পারেন যে এটা রিটার্ন করবে 2 3 4, কিন্তু না, পাইথন এটা রিটার্ন করবে হচ্ছে 2 and 3, কারণ আমরা শেষে যেটা দিলাম এটা পাইথন রিটার্ন করবে n-1। একটু আগেই বলেছি, মানে হচ্ছে এটা অ্যাকচুয়ালি রিটার্ন করবে 1 থেকে 2 ইন্ডেক্সে যারা আছে। তাহলে আমি যদি চাই যে 1 থেকে 3তম এই 1 2 এবং 3 এইটা 3টাই এলিমেন্ট যদি আমি রিটার্ন করতে চাই, তাহলে আমাকে এখানে দিতে হবে 4। এই যে 3টা কনসেপ্টের কথা বললাম, এটা যদি বুঝেন তাহলে আমাদের প্রত্যেকটা করাই সহজ হবে। তো এখানে আমাদের এটা হচ্ছে, আমি আরও দিচ্ছি 4 5
6 7 8। ওকে, তো আমি এটা করে দিলাম, জিরোটা বাদ দিচ্ছি। ওকে, তাহলে এটা ধরেন আমি যেটা বললাম A0 মানে হচ্ছে আমার ফার্স্ট এলিমেন্ট, A1 সেকেন্ড এলিমেন্ট, আপনারা নিশ্চয়ই এটা বুঝেছেন। এটাকে বলে ফরওয়ার্ড ইন্ডেক্সিং। মানে আমি যখন থার্ড ব্র্যাকেট 0 দিলাম মানে 1 রিটার্ন করবে ফার্স্ট এলিমেন্ট। তারপরে নেগেটিভ ইন্ডেক্সিং যদি করি, এটা একদম লাস্টে যে দেখেন 8 লাস্ট এলিমেন্ট, -2 সেকেন্ড লাস্ট এলিমেন্ট। ওকে, এখন আমরা যদি চাই, যেটা বললাম যে এত থেকে এত ইন্ডেক্স, তাহলে আমরা এটা কিভাবে করব? যেমন আপনারা এখানে একটু খেয়াল করেন, বি একটা অ্যারে ক্রিয়েট করেছি যেটা হচ্ছে আমার 0 থেকে 7 পর্যন্ত আছে। তাহলে আমি ধরেন চাই এখানে এটা হচ্ছে 0 ইন্ডেক্সে আছে। আচ্ছা, এই 0 দিলে একটা কনফিউশন ক্রিয়েট হয়, আমি এটা শেখার সুবিধার্থে বাদ দিচ্ছি। তাহলে এটা 0 2, এটা 0 ইন্ডেক্সে আছে 1, 1 ইন্ডেক্সে আছে 2, এটা আছে আমাদের 2 ইন্ডেক্সে। তো আমি চাচ্ছি যে 1 থেকে 3তম ইন্ডেক্স পর্যন্ত রিটার্ন করবে। তো এখানে যখন আমরা 1 থেকে 3তম করলাম, তাহলে কিন্তু আমার রিটার্ন করার কথা ছিল 2 3 4, করেছে কত? অনলি 2 3। কারণ কি? কারণ হচ্ছে এখানে আমাদের এই যে যখন আপনি ফর এক্সাম্পল অ্যারে I, J এটা দিবেন, তখন সে রিটার্ন করবে অ্যাকচুয়ালি J-1, মানে হচ্ছে আমাদের এই যে রিটার্ন করবে হচ্ছে I, J-1, মানে হচ্ছে I থাকবে এবং J থেকে 1 বিয়োগ করে যা থাকবে সেটা। এখন এই থেকে ব্যাপারটা আমাদের একটু যদি বুঝতে চাই, ফর এক্সাম্পল ধরেন 4 থেকে 10 মানে 10, এটা বলতে আমরা কি বুঝি? 4 এবং 10 এই দুইটা হচ্ছে টার্মিনাল, এবং মাঝখানে যত ভ্যালু থাকবে তারা বসে যাবে। তো পাইথন যেটা করে, যেমন আমি 4:7 দিলাম, ওকে, তার মানে কি 4 এবং 7 এটার মাঝে যা আছে সবগুলো রিটার্ন করবে। কিন্তু না, পাইথন হচ্ছে এই 6তম পর্যন্ত রিটার্ন করবে, মানে হচ্ছে আমার 7-1 পর্যন্ত রিটার্ন করবে। ওকে, তাহলে এই যে 1 2 আমরা এটা দেখলাম। আমরা চাইলে নেগেটিভভাবেও আমরা 1 থেকে -2 পর্যন্ত দেখতে চাই। যেমন দেখেন, আমরা যখন এটা ইন্ডেক্সিং করছি বি, তখন এটা 1 কি আছে এখানে 2। এখন আমি চেয়েছি যে 1 থেকে -2 পর্যন্ত, তাহলে এই যে -2 আছে এখানে আমাদের এই যে 5, হ্যাঁ, এই পর্যন্ত আমাদের এখানে রিটার্ন করেছে। -4 থেকে 3 এটা এমটি আসবে, কারণ আসলে এইটার মধ্যে কোনো ভ্যালু নাই। আচ্ছা, গ্রাফ ফার্স্ট 3 এলিমেন্টস, আমরা যদি ধরেন আমি এটা ফার্স্ট 3 না লিখে এইভাবে যদি এখানে দিতাম যে গ্রাফ ফার্স্ট n এলিমেন্টস, তখন আমরা যেটা করব সেটা অ্যারে স্কোয়ার ব্র্যাকেট তারপরে n, অর্থাৎ এই কোলন আমরা n এর সামনে কোলন দ্বারা বোঝাচ্ছি যে এই যে ফার্স্টের 3টা এলিমেন্ট আমাকে রিটার্ন করে দাও। আমি যদি এইটা উল্টা কাজ করতাম, B3 মানে হচ্ছে 3-এর পর থেকে যে এলিমেন্টগুলো আছে সেগুলো আমাকে রিটার্ন করে দাও। ওকে, তার মানে হচ্ছে n এর সামনে কোলন বসানো মানে হচ্ছে ফার্স্ট nতম পর্যন্ত, আর n এর পরে আমরা কোলন বসাইলে মানে ওই n থেকে লাস্ট পর্যন্ত রিটার্ন করবে। এই কোলনের এই ব্যাপারটা যদি আপনাদের কনফিউশন থাকে এখনো বলতে পারেন। আর যদি আমরা সবসময় মনে রাখবো, লাস্ট থেকে যদি আমরা এলিমেন্ট গ্রাব করতে চাই, অবশ্যই সেখানে মাইনাস দ্বারা ইন্ডেক্সিং করতে হবে। যেমন এখানে B-2 দিয়েছি, তাহলে এটা আমাদের n এর পরে কলন আছে, তার মানে হচ্ছে আমাদের এই যে অর্থাৎ লাস্ট 2 এলিমেন্টস গ্রাব করেছে। আর যদি আমরা চাই যে প্রত্যেকটা এলিমেন্ট গ্রাব করব এই যে 2 থেকে, তাহলে আমাদের 2টা কোলন দিতে হবে। মানে এভরি এলিমেন্ট যদি আমরা চাই তাহলে আমাদেরকে 2টা এলিমেন্ট মানে কোলন দিতে হবে। ওকে, এইটাই ছিল আমাদের অ্যারে, স্লাইসিং এবং ইন্ডেক্সিং। আপনারা এখানে আরও কিছু এক্সাম্পল আমি দিয়েছি, সেগুলো জাস্ট করবেন, অনুশীলন করলে আমার মনে হয় কোনো প্রবলেম নেই। আর আপনাদের কোনো সমস্যা থাকলে এখনও বলতে পারেন যে ইন্ডেক্সিং এবং স্লাইসিং নিয়ে আপনাদের কোনো যদি সমস্যা থাকে। এটুকু আশা করছি সবার বোঝার কথা। ওকে, এরপরে আমরা যেটা দেখব অ্যারে অপারেশনস। এটার মধ্যে আমরা 2টা
জিনিস দেখব মোটামুটি ভালো করে। একটা হচ্ছে কপি আর একটা হচ্ছে ভিউ। তো আমরা একটা অ্যারেকে কপি করে একটা নতুন ভেরিয়েবলের মধ্যে রেখে দিতে পারি। যেমন এখানে খেয়াল করেন এ রেঞ্জ একটা, এটা হচ্ছে আমাদের একটা, এই সেম অ্যারেটাই আমি কপি করতে চাই A2 এর মধ্যে। তাহলে জাস্ট এনপি ডট কপি, কোন অ্যারেকে কপি করতে চাই সেই অ্যারেটা কপি ফাংশনের মধ্যে পাস করব। যেমন আমি চাই A1কে কপি করতে, এজন্য আমি এনপি ডট কপি এটার মধ্যে A1 পাস করে দিলাম। তাহলে দেখেন সেম অ্যারে আমাকে দেখাচ্ছে। এটা হচ্ছে আমাদের ওকে। আর ভিউ ফাংশনটার কাজ হচ্ছে, এই ভিউ ফাংশনটার মধ্যে আমরা ডেটা টাইপ পাস করলে আমরা এখানে, আচ্ছা এটা একটু রান করে আমরা ভালো করে বুঝতে পারবো। এই যে দেখতে পাচ্ছেন এইটা আমাদের একটা অ্যারের এই যে A2 এই অ্যারেটার ডেটা টাইপ আমি দেখতে চাই, সরি এই অ্যারেটার ডেটা টাইপ আমি দেখতে চাই অ্যারে A2, দেন A2 ভিউ কোন টাইপের ডেটা টাইপ আমি দেখতে চাই, ফ্লোট, এনপি ডট ফ্লোট। এখানে আমাদের এই যে দেখতে পাচ্ছেন এনপি ডট ডি টাইপ, মানে ডেটা টাইপ আমাকে এখানে দিতে হবে। তারপরে আমি এইটা একটা নতুন ভ্যারিয়েবলের মধ্যে A3-র মধ্যে দিয়েছি, সেটা প্রিন্ট করলাম। তাহলে এইটা হচ্ছে আমাদের ভিউ এর কাজ। আমরা কিভাবে এটা ভিউ করতে পারি অন্য একটা অ্যারে ডেটা টাইপ। ওকে, এরপরে কিছু অপারেশন আছে, সেটা হচ্ছে সর্টিং। আমরা অ্যারেটাকে সর্ট করতে পারি। যেমন এইটা হচ্ছে আমাদের একটা অ্যারে, আনসর্টেড অ্যারে। আমরা যদি চাই এটা সর্ট করে নিতে পারি। এটা অ্যারের নাম কি 4, এই অ্যারেটাকে আমি সর্ট করতে চাই, জাস্ট অ্যারে ডট সর্ট, এই যে দেখতে পাচ্ছেন অ্যারে ডট সর্ট, এইটা আমরা এভাবে সর্ট করে নিতে পারি। ওকে, এখন আমরা 2D একটা অ্যারে ক্রিয়েট করলাম, দেখতে পাচ্ছেন এইটা হচ্ছে আমাদের ফার্স্ট রো, এটা হচ্ছে আমাদের সেকেন্ড রো। আমরা যদি এখান থেকে ফার্স্ট রোটা বের করে নিয়ে আসতে চাই, তাহলে সেমভাবে A5, পাইথন এটা ইন্ডেক্স 0-তে রেখেছে। এই যে দেখেন আমাদের ফার্স্ট রো বের হয়ে আসলো। যদি আমরা সেকেন্ড রো চাই A5 1, এই যে এটা যেহেতু আমাদের নেস্টেড লিস্ট, এটা হচ্ছে আমাদের প্রথম লিস্ট, এটা হচ্ছে আমাদের দ্বিতীয় লিস্ট। তাইলে এটা এই প্রথম লিস্টটা হচ্ছে আমাদের ইন্ডেক্স 0-তে আছে, আর দ্বিতীয় লিস্টটা হচ্ছে ইন্ডেক্স 1-এ আছে। আমরা ধরেন এই লিস্টের মানে প্রথম লিস্টের প্রথম এলিমেন্ট চাই, তাহলে কি করব, প্রথমে আমার ওই লিস্টটাতে অ্যাক্সেস করতে হবে। যেমন A50, এটা আমি ওই লিস্টে অ্যাক্সেস করলাম, তারপরে ওই লিস্টেরই প্রথম এলিমেন্ট চাই, সরি 1তম এলিমেন্ট চাই। এখানে এই লিস্টের 1তম এলিমেন্ট হচ্ছে 1, এই যে এটা চলে আসছে। সেমভাবে ধরেন আপনি এখানে A5, প্রথমে আপনাকে ওই লিস্টটাতে অ্যাক্সেস নিতে হবে, তারপরে ধরেন আপনি 2, এই যে 2তম ইন্ডেক্স আছে আমাদের 8, এইটা আমরা কীভাবে 2D অ্যারে স্লাইস করতে হয় সেটাও এখানে শিখে গেলাম। ওকে, এখন এই যে আমাদের 2D অ্যারে 43413 এটা আনসর্টেড, 958 আনসর্টেড, এটা যদি আমি সর্ট করতে চাই, এখানে আমরা দেখেন 49 এটা একটা কলাম, 51 এটা একটা কলাম। নাম পায়ে এইটাকে বলে অ্যাক্সিস। ওকে, এই যে মানে রোগুলাকে বলা হচ্ছে অ্যাক্সিস 0, আর এই কলামগুলোকে বলা হয় হচ্ছে অ্যাক্সিস 1। তো আমরা যদি এই কলাম ওয়াইজ সর্টিং করতে চাই, তাহলে আমরা A5, এটা হচ্ছে আমাদের A5 ম্যাট্রিক্স বা অ্যারে বলি, অ্যারে A5 ডট সর্ট, এটা আমি কলাম ওয়াইজ সর্ট করতে চাই, তাহলে আমি এখানে দিব অ্যাক্সিস ইজ ইকুয়াল 1, এই প্যারামিটারটা আমাকে পাস করতে হবে। তাহলে এখানে আমি দেখতে পাচ্ছি অ্যাক্সিস মানে কলাম ওয়াইজ এটা আমাদের সর্টিং হয়েছে, অর্থাৎ 1 3 4 5 8 5। আমি যদি চাইতাম এটা আমি রো ওয়াইজ সর্ট করব, তাহলে আমি এটা দিতাম অ্যাক্সিস রো ওয়াইজ অ্যাক্সিস 0। সবসময় মনে রাখবেন অ্যাক্সিস 0 আমরা পান্ডাসে কাজ করতে গেলে এটা অনেক বেশি লাগবে, সুতরাং আপনারা এটা খেয়াল করবেন। এটা হচ্ছে আমাদের অ্যাক্সিস 0-র কাজ। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের রো ওয়াইজ সর্ট করবে। এরপরে আমরা অ্যারেটাকে চাইলে ফ্ল্যাট করে নিতে পারি, অর্থাৎ আমাদের একটা 2D অ্যারে আছে, সেটাকে 1D অ্যারেতে নিয়ে আসার ব্যাপারটাকে বলে ফ্ল্যাট করা। ঠিক আছে, তো এই কাজটা করে হচ্ছে ফ্ল্যাটেন মেথড। যেমন এইটা হচ্ছে আমাদের একটা 2D অ্যারে, এটাকে আমরা ফ্ল্যাট করে নিতে পারি। তো এইটাও আমাদের একটা অ্যারে অপারেশন, জাস্ট ফ্ল্যাটেন। তার আগে
আমি এই সেম অ্যারেটা আপনাদেরকে দেখাবো যে এটা অ্যাকচুয়ালি আমাদের 2D একটা অ্যারে। এই যে এটা ছিল আমাদের 2D একটা অ্যারে। যখনই আমি ফ্ল্যাট এন্ড মেথডটা এখানে মানে কল করলাম, তখন এটা আমাদের হয়ে গেল 1D অ্যারে। এইটাকে বলে ফ্ল্যাট এন্ড মানে ফ্ল্যাট করা। হ্যাঁ, ওকে, কীভাবে আমরা এখান থেকে ফ্ল্যাট এন্ড করতে পারি সেটা। আচ্ছা, এখন আমাদের এই ট্রান্সপোজ ব্যাপারটা নিশ্চয়ই আপনারা জানেন। ম্যাট্রিক্সের সারিকে কলাম এবং কলামকে সারিতে রূপান্তর করার যে প্রক্রিয়া, সেটাকে বলা হচ্ছে ট্রান্সপোজ করা। খুবই গুরুত্বপূর্ণ একটা কনসেপ্ট ডেটা অ্যানালাইসিসের জন্য। তো এইটা হচ্ছে আমাদের 2D একটা অ্যারে। এখন দেখেন কলামে আছে 4 9 1 5 3 8। এখন যখন আমরা এটা ট্রান্সপোজ করব, তখন আপনারা দেখতে পাচ্ছেন যে কলামটা মানে হয়ে গেছে রো, আর রোটা হয়ে গেছে কলাম। তো এইটা আমরা কিভাবে করলাম? এ ডট টি, ক্যাপিটাল টি, এটা মানে খুবই ভালোভাবে খেয়াল রাখতে হবে, এটা স্মল টি না, ক্যাপিটাল টি। হ্যাঁ, তো ক্যাপিটাল টি আমরা যখনই কল করলাম, তখন এটা আমাদের ট্রান্সপোজ হয়ে গেল। হ্যাঁ, এইটা হচ্ছে কিভাবে আমরা ট্রান্সপোজ করতে পারি একটা ম্যাট্রিক্সকে। এরপরে আমাদের অনেক সময় ধরেন আমাদের হাতে 5x5 একটা ম্যাট্রিক্স আছে, সেটাকে আমাদের রিশেপ করতে হতে পারে। মানে আমাদের ইচ্ছা মতো বা আমাদের প্রয়োজন অনুসারে আমাদের রিশেপিং করতে হতে পারে। তো রিশেপ করার ব্যাপারটা হচ্ছে, যেমন এখানে দেখেন এইখানে আমাদের এইখানে 1 2 3, এখানে আমাদের 3টা রো আছে। এটা হচ্ছে 3x2 ম্যাট্রিক্স, আর এটা হচ্ছে আমাদের 2x3 ম্যাট্রিক্স। তার মানে হচ্ছে 2x3 থেকে 3x2 বানানো হয়েছে, তার মানে এটাকে রিশেপ করা হয়েছে। তো আমি আগে অ্যারেটা মানে ম্যাট্রিক্সটা ক্রিয়েট করলাম বা অ্যারে। এটা হচ্ছে আমাদের, এখানে খেয়াল করেন 3টা কলাম আছে, 3x2 ম্যাট্রিক্স। এই যে এটা, এখান থেকে আমাদের 2x3 ম্যাট্রিক্স যদি আমরা বানাতে চাই, জাস্ট কোন ম্যাট্রিক্সটাকে বানাতে চাই? A8। তাহলে A8, এখন আমি রিশেপ ফাংশনটা কল করলাম, করার পরে আমার এটা আছে হচ্ছে 3 এইটা সরি, এটা আছে হচ্ছে আমাদের কলাম 1 2 3, 3x2, সরি 2x3, আই এম সরি 2x3। এটা আমি 3x2-তে নিয়ে যাব, এই যে এ ডট। ওকে, এখন একটা ব্যাপার, আপনি যদি ধরেন আপনি চান এটা 3x3-তে নেবেন, তাহলে এটা এরর দিবে। কেন এরর দিবে এটা আমাকে এখন বুঝতে হবে। এখানে আমাদের এলিমেন্ট আছে কয়টা? 6টা। তো আপনি এই 3 ত্রিককে হয়ে যাবে 9টা, তাহলে তো হবে না। আপনার এই এলিমেন্টের উপর ভিত্তি করেই আপনাকে রিশেপ করতে হবে। এখন আমি এটা 2x3-কে যদি 3x2 করি, তাহলে কিন্তু আমার এলিমেন্ট সংখ্যার কোনো পরিবর্তন হচ্ছে না, অর্থাৎ 6টাই থাকছে। এই জন্য আমি এটা রিশেপ করতে পারছি, কিন্তু আমি এখানে 3x3 বানাইতে পারবো না, কারণ 3x3 মানে হচ্ছে 9 এলিমেন্টস, আর 2x3 মানে হচ্ছে 6 এলিমেন্টস। অ্যাট দ্য সেম টাইম 3x2 মানেও হচ্ছে 6 এলিমেন্টস। তার মানে হচ্ছে আমরা এটা রিশেপ করতে পারবো তখনই যখন মানে, যেমন 4x4 একটা ম্যাট্রিক্স আছে, এটাকে যদি আমি রিশেপ করতে চাই 8x2, এটা পসিবল। কিন্তু আমি যদি চাই 10x2, তাহলে পসিবল না, কারণ 10 × 2 মানে হচ্ছে 20 এলিমেন্টস, কিন্তু আমাদের এখানে আছে 16 এলিমেন্টস। তার মানে এলিমেন্ট যা আছে তার অধিক আমরা কখনোই রিশেপিং করতে পারবো না। ওকে, এরপর আর একটা ব্যাপার আছে হচ্ছে রিসাইজ করা। যেমন এখানে একটা জিনিস দেখতে পাচ্ছেন, রিসাইজ করা মানে চেঞ্জেস অ্যারে শেপ। হ্যাঁ, এই যে এখানে যেটা আছে এইটা আমাদের কি আছে 2x3। সেমভাবে আমরা এই যে এটাকে আমরা 2x3 করে নিতে পারি। অ্যাকচুয়ালি এখানে নিউ ভ্যালুজ উইথ 0 এটা আমি দিই নাই আর কি। এটা পরবর্তীতে আমরা পান্ডাস নিয়ে কাজ করার সময় দেখবো আরও ক্লিয়ারলি। তাহলে রিসাইজ এবং রিশেপ অলমোস্ট একই কাজ, কিন্তু যেটা বললাম যে এখানে চেঞ্জেস অ্যারে শেপ টু আর ইন্টু সি অ্যান্ড ফিলস নিউ ভ্যালু উইথ 0। যদি আমাদের এখানে নিউ কোনো ভ্যালু থাকতো, সেটা 0 দ্বারা ফিল আপ হতো। ওকে, এই হচ্ছে আমাদের অ্যারে অপারেশন। তো এই অ্যারে অপারেশনের মধ্যে কোনটা গুরুত্বপূর্ণ সেটা আমি এখানে বলছি। কাজের জন্য যে জিনিসগুলো দরকার সেটা আমি একটা লিস্ট তৈরি করে, মানে সব সময় যেগুলো আমরা ব্যবহার করব সেটা আমি আপনাদের একটা লিস্ট তৈরি করে একটা নোটবুক ক্রিয়েট করে দিব। এখানে আমরা সব কপি এবং ট্রান্সপোজ আর রিশেপ, সর্টিং, ফ্ল্যাট, এই কীভাবে ফ্ল্যাট করতে হয়, এই সবগুলাই আমার যে অপারেশনগুলো আমি এখানে দিয়েছি সেগুলো হচ্ছে যে ওভারঅল আমি এখানে যে নোটবুকগুলো ক্রিয়েট করেছি, মানে কাজ করার জন্য যে জিনিসগুলো অধিক ব্যবহৃত হয় সেই জিনিসগুলোই আমরা মানে এখানে ইনক্লুড করেছি। ডকুমেন্টেশন পড়ে শেখা বিগিনারদের জন্য অনেকটা মানে কঠিন। আরেকটা ব্যাপার আছে, আরেকটা ব্যাপার হচ্ছে ভিডিও দেখে শেখাটা
আর বই পড়ে শেখা, এই দুইটার মধ্যে অনেক পার্থক্য আছে। ভিডিও দেখে যখন আমরা শিখি, একটা ভিডিও যিনি তৈরি করেন ওনার মাথায় 3টা জিনিস থাকে। প্রথম টার্গেট অডিয়েন্স, দ্বিতীয় ভিডিও লেন্থ, তৃতীয় হচ্ছে আপনার ওই যে মানে ম্যাটেরিয়াল থাকে ওইটা ডেলিভারি কেমন দেবে ওইটা নিয়ে উনি একটা মানে চিন্তা করে রাখেন। তো এখানে গুরুত্বপূর্ণ ফ্যাক্টরটা হলো ভিডিও লেন্থ, যার ফলে আমরা ভিডিও দেখে যখন শিখতে যাই তখন ইনডেপথ শেখা হয় না। কারণ একজন যখন টিউটর ভিডিও তৈরি করেন, এর মানে এই না যে ভিডিও দেখে আসলে শেখা যায় না, ব্যাপারটা এমন না। ভিডিওর পাশাপাশি বই বা ডকুমেন্টেশন পড়লে অনেক কাজে দেয়, এটা বলতে চাচ্ছি। ভিডিও দেখে কোনো কিছু করলে একটা মুখস্থ ফরম্যাট দাঁড়ায় যায় মাথার মধ্যে, যে এটা করলে এটা হয়, ওটা করলে ওটা হয়। এই জন্য আমি আপনাদেরকে সাজেস্ট করবো সবসময় এই যে টপিকটা, সেই টপিকটা নিয়ে সার্চ করবেন এবং ডকুমেন্টেশন দেখবেন। কারণ ডকুমেন্টেশন তো চেঞ্জ হবে, মানে আপনার এই নামপাই তো এরকমই থাকবে না সবসময়। তো মানে যেমন এখন 1. মোস্ট প্রবাবলি 3.7 না কত চলছে, এই সেম ভার্সন তো আপনার থাকবে না, এটা চেঞ্জ হবে। তো চেঞ্জ হলে ফাংশনের নাম চেঞ্জ হতে পারে, ফাংশনালিটি চেঞ্জ হতে পারে, নতুন ফাংশনালিটি অ্যাড হতে পারে। তো এই সব সম্পর্কে আপডেট থাকতে হলে অবশ্যই অফিসিয়াল ডকুমেন্টেশন আপনাকে পড়তে হবে, ঠিক আছে? তো অফিসিয়াল ডকুমেন্টেশনটা আপনারা পাবেন হচ্ছে যে numpy.org, এখান থেকে অফিসিয়াল ডকুমেন্টেশনটা পাবেন। হ্যাঁ, এই যে ডকুমেন্টেশন, এখানে ক্লিক করলে আপনারা ডকুমেন্টেশনে যাবেন এবং স্পেসিফিক যে ফাংশন জানা দরকার বা জানা দরকার, এখান থেকে ক্লিক করে সে সম্পর্কে আপনারা জানবেন। অথবা এই যে np.info, এটা দিয়েও আপনারা দেখতে পারেন। একটু আগে আমি দেখিয়েছিলাম, তারপরেও আমি এখানে একটা দেখাচ্ছি, সেটা হচ্ছে np.info, ফর এক্সাম্পল np.resize। এই যে আপনারা এটার পুরো ডকুমেন্টেশনটা এখানে পাবেন, যে কি কি প্যারামিটার আছে, তারপরে এটা কি রিটার্ন করবে, তারপরে এখানে কিভাবে ক্রিয়েট করতে হয়, এই যে সব আপনারা এখান থেকে দেখতে পাবেন। ওকে, আজকের আলোচনা আমাদের এই পর্যন্তই ছিল। আমি এই পুরো নোটবুকগুলা আপনাদেরকে আমি জিপ করে আমাদের কোর্স সাইট পিয়াজাতে দিয়ে দিব। আপনারা কাইন্ডলি নোটবুকগুলো ভালোভাবে দেখবেন এবং প্র্যাকটিস করার চেষ্টা করবেন। এখন যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে সেটা আমাকে বলতে পারেন। কারো কোনো প্রশ্ন আছে? স্পেসিফিক কোনো প্রশ্ন থাকলে সেটা আমাকে বললে ভালো হয়।